আম আমি কিন্তু সুস্থ আছি। চাইলে এখনই ফেরত নিতে পারেন। কাব্য শুনে অবাক হয়ে বলল। ব্লিডিং শেষ? কুহু লজ্জায় মাথা নাড়ে। হুম, এত দ্রুত? কাব্য অবশ্য এসব ব্যাপার জানে না, গুগলে ঘেটে দেখেছে এসব। কুহু জবাব দিল। আমাদের বাচ্চা সবে ২ মাসের ভ্রূণ ছিল, তাই এত কম টাইম ব্লিডিং ছিল। বাচ্চার কথা আসা মাত্রই কাব্যের মুখটা আবারও গম্ভীর হয়ে গেল। ও কুহুর কপালে চুমু খেয়ে স্রেফ বলল। কাজটা শেষ করে আসি। বলেই কুহুর হাতটা গলা থেকে ছাড়িয়ে উঠে গেল ওর উপর থেকে। তারপর ল্যাপটপ নিয়ে বসলো সোফাতে। কুহু বিছানায় শুয়ে শুয়ে বালিশে হাত ঠেকিয়ে গালে হাত ঠেসে বেহায়ার মতো কাব্যকে দেখতে থাকে। তারপর ডাকে। এই শুনুন না, কত সময় লাগবে? কাব্য ভীষণ মনোযোগে কাজ করতে করতে জবাব দিল। ঘন্টা দুয়েক। কুহু মুখটা গোমরা করে ফেললো শুনে। ঘন্টা দুয়েক অনেক সময়। কুহু এত করে বলল, বুঝে না নাকি বদমাইশ লোক। সব মুখে বলবে না করেও সোজাসুজি বলার পরেও ভাবটা নিচ্ছে কেনই বা। কুহুর রাগ হলো এবার ভীষণ। ও মেয়ে হয়ে এত দূর এগুলো সে ছেলে হয়ে পারছে না। কুহু ঠোঁট কামড়ে ওভাবে রাগী মুখে কাব্যের দিকে তাকিয়ে থাকলো। তারপর কি মনে হলো হুট করে উঠে গেল শোয়া থেকে। কাব্যকে উঠতে দেখে বলল। কই যাচ্ছিস? কুহু কাব্যকে লুকিয়ে সবে একটা শাড়ি হাতে নিয়েছিল, জবাব দিল। বাথরুমে। কাব্য নিজের মতো আবারও কাজে লেগে গেছে। কুহু চুপচাপ চোরের মতো শাড়ি আর কিছু মেকআপ আইটেম নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে চেঞ্জিং এরিয়া থাকায় সুবিধাই হয়েছে। আধা ঘন্টা পর কুহু বাথরুম থেকে বেরিয়ে এলো। আবেদনময়ী রূপে নিজেকে রানীর মতো করে সাজিয়ে বাথরুমের দরজায় টোকা দিয়ে চূড়ান্ত আবেদনময়ী কণ্ঠে ডাকলো। ওই যে, তাকান এদিকে। কাব্য কাজ করছিল, কাজে ব্যস্ত ছিল। ওভাবে ভীষণ অবহেলায় তাকালো জোরপূর্বক বাথরুমের দিকে। সাথে সাথে স্থির হয়ে এলো ওর চোখ। তাজ্জব হয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল ওই দিকটায়। কুহু বাথরুমের দরজার সামনে দেয়ালটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো এক রঙা সিল্কের শাড়ি স্লিভলেস ব্লাউজের সাথে পরেছে। আকর্ষণীয় নগ্ন হাত সম্পূর্ণটাই দেখা যাচ্ছে। কোমরের দিকে শাড়ির আঁচল গুজে রাখা, যার দরুন সম্পূর্ণ নগ্ন উন্মুক্ত কোমরের দিকটা কাব্যের চোখের সামনে জ্বলজ্বল করছে। মুখে হালকা সাজ, ঠোঁটে রেড লিপস্টিক, চোখে চিকচিক করে কাব্যকে যেন ইশারা করে রাখছে। কাব্য শুকনো ঢোক গিলল একটা। কুহু দেয়ালে হেলান দিয়ে কাব্যকে চোখ টিপতে কাব্যকে সে উঠে ল্যাপটপ রাখতে রাখতে বলল। এসব কি পড়েছিস? কুহু শয়তানি হাসে এগিয়ে আসলো আস্তে করে। ধীর পায়ে ঠিক কাব্যের সামনে এসে দাঁড়ালো। কাব্য মাথা তুলে অসহায় পুরুষের মতো তাকিয়ে রইল। স্ত্রীর এমন রূপ বেচারা নিতেও পারছে না। আত্মা অবধি শুকিয়ে যাচ্ছে। কুহু কোমর বাঁকিয়ে সোফায় বসা কাব্যের দিকে ঝুঁকে আসতে কাব্য পিছিয়ে গিয়ে সোফার সাথে মিশে গিয়ে ফ্যালফ্যাল চোখে তাকালো কুহুর দিকে। কুহু কাব্যের কপালের এলোমেলো চুল সরিয়ে দিতে দিতে বলল। লজ্জা লজ্জা কাজগুলো আজ করবেন কিনা বলেন? পুরোই গুন্ডাদের মতো ব্যবহার। কাব্যের বেচারার গলা শুকিয়ে যাচ্ছে। কোনো রকম বলল। এখন? হুম, এখন? এই মুহূর্তে? কুহু আবার শাসিয়ে উঠে বলল। কাব্যের বুক ধুকপুক করছে। কুহুকে আগাগোড়া দেখে কোনো রকমে জবাবটা দিল। হুম। ওকে। বলার সাথে সাথে কুহু ঝাঁপিয়ে কাব্যের বুকের উপর পড়ে গেল। দুপা সোফার বাইরে আছে। ওভাবে কাব্যের কোলের উপর বসে ওর ঘাড়ে মুখ গুজে ফেললো। কাব্যের বুক অসম্ভব কাঁপছে। ও কোনো রকম কুহুকে ধরে সোফায় গায়ে লিয়ে দিল। চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। একসময় আবেশে বিমোহিত হওয়া কাব্যের হাত দুটো কুহুর উন্মুক্ত কোমর ছিল। কোমর থেকে হাত ছুঁয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে যাবে, হঠাৎ কুহু উঠে গেল কাব্যের কোল থেকে। কাব্য হঠাৎ কাজে বাধাপ্রাপ্ত হওয়ায় আহাম্মক হয়ে তাকালো কুহুর দিকে। কুহু পুরো বদলে গেল। মিছে অনাগ্রহ দেখিয়ে শাড়ির আঁচল কোমর থেকে ছড়িয়ে নিয়ে ঘুম পাচ্ছে ভান করে বলল। আমার না খুব ঘুম পাচ্ছে। যাচ্ছি আমি, হ্যাঁ? বলেই চলে যাবে বিছানার দিকে। সাথে সাথে কাব্য দ্রুত উঠে এসে ওর হাত চেপে ধরে আটকে দিল। ঘুমাবি মানে? দেখ, ফাজলামো করিস না। কুহু কাব্যের দিকে ফিরে ভীষণ অবুঝ কণ্ঠে বলল। ও মা, ঘুমাবো না? কুহু কাব্যের দিকে ফিরে ভীষণ অবুঝ কণ্ঠে বলল। না। কাব্য ওকে টান দিয়ে এনে নিজের বুকের উপর ফেলে দিয়ে কঠোর কণ্ঠে বলল। কাব্য নিজের সাথে কুহুকে যেন পিষে ফেলছে। তবুও কুহু নিজেকে শক্ত করে বলল। কি না? কাব্য মেজাজ হারিয়ে কুহুর কোমরের নগ্ন চামড়ায় আঙ্গুল মুচড়ে শক্ত একটা চিমটি কাটতে কুহু ব্যথায় করে আর্তনাদ করে উঠল। কাব্য ভ্রু বাঁকায়। এতদিন চালাচ্ছিলি কেন তাহলে? না মানে না। কুহু কাব্যের চিমটি দেওয়া কোমরের ওই স্থানে হাত ঘষে মুখ গোমরা করে কাব্যের মুখের দিকে তাকায়। আপনি নিজে থেকে আসেননি কেন কাছে? আমি ডাকলাম বলে এলেন, আর এখন এসব? দেব না আমি কিছু। কুহু চলে যেতে নিলে কাব্য সাথে সাথে কুহুকে পাজা কোলে তুলে নিল। কুহু দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে মুখটা তখনও গম্ভীর রাগী করেই রাখা। কাব্য ওকে বিছানায় নিয়ে যেতে যেতে বলল। আর টাকা লাগবে না কোনোদিন। সবসময় আমি ছুটে আসবো। তুই বলছে না করবি না। না করলে মার দিব ধরে।
কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে এ যাত্রায় মুচকি মুচকি হাসতে থাকে। বাঘ তাহলে বসে এসেছে, না এসে যাবে এটা বা কোথায়? কাব্য কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে বলল। কাজটা করে ভুল করে ফেললি অনেক। তাই? কুহু টিটকারি করে বলল। কাব্যর ঘাড়ে একটা শক্ত কামড় দিয়ে বলল। তাই নাকি? সেটা তো আজকেই দেখতে পারবি। কামড়ে কুমড়ে শেষ করে দেবো একদম। ইস, কি বিশ্রী কথা। কুহু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিল। বিশ্রী কথা? তুই তো এগুলোই শুনতে চাস। আমি বলি বিশ্রী কথা? খোদা! কাব্য টিস করে বলতে কুহু ওর বাহু খামচে ধরে রাগ দেখিয়ে কাব্য হেসে উঠে। এক পর্যায়ে ওর শাড়ির আঁচলে হাত রাখতে কুহু কেন যেন ওর হাত ধরে ফেললো। কাব্য একটু থামলো। কুহু কাঁপতে কাঁপতে বলল। হুঁশে আছি আজ কিন্তু। কাব্য হেসে ফেললো মুহূর্তেই। জানি। কাব্য কুহুর কপালে চুমু খেলো একটা। কুহু আবেশে চোখ বুজে নিল। কাব্যের শার্টের বোতামে হাত রাখলো আলগোছে অনায়াসে। কাব্য তাই উঠে সাথে সাথেই নিজের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলে দিল ওটা একপাশে। কুহুর শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, ছুটছে পাগলা ঘোড়ার ন্যায়। কাব্য আবারও কুহুর উপর উঠে এসে শাড়ির আঁচলে হাত রাখলো। পরপর নিজেকে থামিয়ে ভ্রু নাচিয়ে বলল। একটা কথা বলি, তুই কিন্তু মারাত্মকভাবে সিরিয়াস করতে জানিস। বিয়ে না হলে এই ব্যাপারটা আমার অজানায় থেকে যেত। কুহু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেললো। ধুর। কাব্য হাসে। শাড়ির আঁচল সরানোর সময় হঠাৎ শেষ মুহূর্তে বলল। সরাবো? পরে বলবি না অনুমতি নেয়নি? ইস, ভাব দেখানো হচ্ছে আবার। কুহু রেগে কাব্যের ঘাড় খামচে ধরে। বেশি না, মেরে ফেলবো একদম। কাব্য হেসে উঠে কুহুর ঠোঁটের কোনায় চুমুকে শাড়ির আঁচলে হাত দিয়ে একেবারে সরিয়ে ফেলল। কুহু লজ্জায় কাব্যের ঘাড়ে মুখ গুজে লুকিয়ে ফেলল নিজের লজ্জা মাখা লাল মুখ। কুহু কাব্যকে পাগলের মতো কাছে চাওয়ার পর পুরোটা রাত মুখ দেখানোর সাহস করতে পারল না বাকিটাক্ষণ। তারপর তারপর বলা হয় অনেক কাল আগে দীর্ঘ বিচ্ছেদের পর প্রেমিক প্রেমিকার মিলনের সময় স্বয়ং গাছের পাতা অবধি আনন্দে নৃত্য করত। কাব্যকুহুর বেলায় হয়তো তাই ঘটেছে। এই একটা যুগল সম্পর্কের অনেকটা উপর নিচ দেখেছে দুজন, কষ্ট পেয়েছে, একে অপরকে কষ্ট ফিরতে দিয়েছে। পাল্টা আজ ওদের এসব কষ্টের অবসান ঘটেছে। একে অন্যের হয়ে মিলেমিশে গেছে দুজন, দুটো শরীরের থেকে হয়েছে এক আত্মা। আজকের রাত উজ্জ্বলা জীবনের শ্রেষ্ঠ রাত। আজকের রাতে কোনো ভুল বোঝাবুঝি নেই, শুধু আছে একে অন্যের প্রতি আস্থা, সম্মান, অঢেল ভালোবাসা আর প্রেম। সিদ্দিক মহল কাব্যদের ফ্ল্যাট। সকাল 9টা। তখন অনেকটাই ভোর। সকালের কমলাটে সূর্যের আলো কাব্যদের বিছানায় লুতুপুতু খেতে শুরু করেছে। ওদিকে সারারাত জেগে থাকা কুহু কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল মাত্র। ঘুমের ঘোরে সূর্যের এমন আলোতে চোখ মুখ কুচকে পাশ থেকে কুশন নিয়ে নাকে মুখে চেপে ধরে অস্পষ্ট সুরে চেঁচালো। এই পর্দাটা খুলছেন কেন? ইস। কুহু কুচকানো মুখে পাশ ফিরে বালিশ চেপেছে মুখে। কাব্য চোখে আলো লাগছে। ওর পাতলা ঘুমটুকু ভাঙল এই সময়ে। দুহাতে চোখ ঘষে ডলে চোখ খুলে সরাসরি জানালার দিকেই তাকালো কাব্য। ঘুমানোর আগে কুহুকে নিয়ে জানালার পাশটায় দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছিল। সেই সময় পর্দাটা খুলে দিয়েছিল, পরে আর লাগানোর কথা মনে নেই। কাব্য ঘাড় সামান্য বাকি ঘুমন্ত কুহুর দিকে একবার তাকালো। বেচারির ঘুম সম্ভবত পণ্ড হয়ে গেছে ইতিমধ্যেই, বারবার এপাশ ওপাশ ফিরছে। কাব্য মৃদু হেসে কুহুর মুখ থেকে কুশন আলগোছে সরিয়ে দিল, না হলে দম বন্ধ হয়ে যাবে। কুহু ঘুমে সেসব খেয়াল করেনি। কাব্যের বুকে মুখ ঘষল আদুরে ভঙ্গিতে ওভাবেই। কাব্য মৃদু হেসে কুহুকে এক হাতেই ধরে রেখে হামাগুড়ির মতো করে জানালার দিকে হাত বাড়ালো, অনেকটা দূরেই, তবুও বেশ কসরত করে পর্দাটা টানলো এক হাতেই। তারপর আবারও সতর্ক চোখে কুহুকে দেখে নিল। না, ঘুম ভাঙেনি। কাব্য ঘড়ি দেখে 9টার উপর বাজে। বিয়ে আছে আজ বাড়িতে, উঠা উচিত দুজনারই এখন। একটু পরে শামিমা কাউকে পাঠাবেন ডাকতে। কাব্য কুহুর এলোমেলো অগোছালো চুলে হাত বুলায়, ডাকে বড্ড আহ্লাদ দেখিয়ে, ভীষণ নরম নরম কণ্ঠে। কুহু সোনা, গেট আপ। কুহু বিরক্ত হয়ে কাব্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মুখ কুচকায়। প্লিজ ঘুমাই না আর একটু। কুহু বলতে বলতে ঘুমিয়েছে আবারও। কাব্য কুহুকে বুকের সাথে মিশে এক হাতে চুলে হাত বুলিয়ে ডাকতেই থাকে অনবরত। আর ঘুম কিসের? বিয়ে আছে না বাড়িতে? শুধু স্বামীকে সিরিয়াস করলেই হবে? বাড়িতে বিয়ে আছে, কে দেখবে? কুহু স্থির চোখ মুখ কুচকে কাব্যের গায়ের সাথে মিশে ঘুম ঘুম কণ্ঠে বলল কোনো রকমে। আপনি দেখবেন, এখন ঘুম ভাঙবেন না প্লিজ। আমি ঘুমে মরে যাচ্ছি। বলতে বলতে কুহু কাব্যের কাছ থেকে কুশন নিয়ে আবারও নাকে মুখে চেপে ধরে। কাব্য হেসে ওঠে। পরপর কুশন সরিয়ে নিতে নিতে আবারও ডাকে। আর না, ঘুম আসলে রাতে ঘুমাবি, একটু ডিস্টার্ব করবো না আমি। কিন্তু এখন ওঠ প্লিজ, একটু পরে আম্মু চলে আসবে ডাকতে। কুহু এ যাত্রায় চোখ টোক খুলে ভীষণ বিরক্ত হয়ে কাব্যের দিকে তাকালো মাথা তুলে। কাব্যর এমন তাকানো দেখে বড্ড বেচারার মতো বলল। ওভাবে কি দেখেছিস?
আমিও তো চাইতেও ঘুমা, কিন্তু বাইরের আর ঘড়ি দেখ, 9টা বাজে শোনা। কুহু বোধ হলো এইবার। ও কাব্যের দিকে তাকিয়ে একবার ঘড়ির দিকে তাকালো। পরপর বুঝতে পেলেও বেশ দেরি হয়ে গেছে ইতিমধ্যেই। কুহু দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে কাব্যের হাতের উপর মাথাটা এলিয়ে রেখে কাব্যের মুখের দিকে তাকালো। কাব্য মৃদু হেসে কুহুকে আগলে নিল ওর পাশটায়, সাথে ভ্রু উচালো। কে? কুহু ভীষণ আদুরে চোখে কাব্যের মুখটার দিকে তাকিয়ে থাকলো। পরপর আরও ঘেঁষে এলো কাব্যের গায়ের সাথে। কাব্য আগলে নিল ওভাবেই। কুহু হাত উঁচিয়ে গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত দিয়ে সেখানে ধীরে ধীরে রেখা টানতে টানতে চূড়ান্ত আবেগে বলে যায়, জানেন, আজ আমার আমার না আজ সবকিছু পরিপূর্ণ লাগছে। আশেপাশে কিছু আর ভালো লাগছে না। শুধু কেমন যেন একটা শান্তি শান্তি লাগছে মনের মধ্যে অনেক। এটা এটা ঠিক বোঝাতে পারবো না আমি সেটা আপনাকে। কাব্য কুহুকে কোমর চেপে আগলে নিয়ে বলল, বোঝানো লাগবে না, কারণ আই নো এই দিনটার অপেক্ষা তুই আমি দুজনেই করেছি। কুহু কাব্যের গালে হাত রেখে টলমল চোখে তাকায় বলল, কষ্ট পেয়েছেন না এই কদিন? কাব্য কুহুর হাতটা টেনে চুমু খেলো হাতের তালুতে, জবাবটাও দিল সাথে। হুম, এখনই তোকে পেয়ে সব ভুলে গেছে, কিছু মনে নেই আর। কুহু কাব্যের এ চুমু খাওয়া দেখলো। পরপর কাব্যের দিকে চেয়ে হঠাৎই প্রশ্ন করলো, আচ্ছা, আপনি জানতে চাইবেন না কালকে রাতে আমি কেন এত তাড়াহুড়ো করলাম? কাব্য ভ্রু উচালো, দুষ্টু স্বরে কানের কাছে ফিসফিসালো। কারণ ইউ আর হর্নি। ইস, নির্লজ্জে যা, চুপ। কুহু চোখ মুখ কুচকে চেঁচিয়ে উঠে কাব্যের হাতের মধ্যে থাপ্পড় বসায়। কাব্য হাসতে হাসতে সিরিয়াস হয়ে বলল। আচ্ছা চুপ, আমি, তুই বল। কুহু আবারও থামলো। ঢোক গিলে কাব্যের বুকের মধ্যে মুখ লুকিয়ে এনে নিভুস্বরে বলে ওঠে আকস্মিক, আম- আমার আমার একটা বেবি চাই কাব্য, জাস্ট একটা। কাব্যের ভ্রু সাথে সাথেই কুচকে গেল। কুহুকে বুক থেকে সরানোর চেষ্টা করে আশ্চর্য হয়ে বলল। পাগল হয়েছিস নাকি? এখন কিসের বাচ্চা? কুহু কাব্যকে ছাড়েনি, বরং কাব্যের হাতটা নিয়ে আলগোছে বড্ড অধিকারে নিজের পেটের উপর নিয়ে রাখে। কাব্য কুহুর পেটের দিকে তাকিয়ে ওর মুখের দিকে তাকায়। কুহু টলমল চোখে বলে দিল, আপনি বুঝবেন না, আমার আজকাল নিজেকে খুব খালি খালি লাগছে। বারবার মনে হচ্ছে ও নেই, আমার বাচ্চাটা নেই কাব্য। বারবার মাথায় আসে আমার আমার জন্যই হয়তো বা ও নেই, আমি দায়ী এসবের জন্য। আর আপনিও কষ্ট পাচ্ছেন আমাকে বলেন না দেখে। আমি কি দেখি না নাকি? কালকে রাতে আপনার হাতে ওর আলট্রা ছবি ছিল। আপনি আমাকে দেখে যে লুকিয়ে ফেলেন, আমি দেখিনি ভেবেছেন আপনি? কাব্য কুহুর কাছে ধরা পড়ে চোরের মতো মুখ লুকিয়ে নিল। এমনটা না আসলে। কাব্যকে বলতে না দিয়ে কুহু আবারও জেদ দেখিয়ে বলল, যেমনটাই হোক, এখন আমার ওকে আবার চাই, প্লিজ আপনি একটু বুঝুন। কাব্য ঢোক গিলে কুহুর পেট থেকে হাত সরিয়ে নিতে নিতে বলল, আসবে কুহু, ও আবার আসবে, তবে এখন না, আরো পরে। কুহু অধৈর্য ভঙ্গিতে জবাব দিল, কেন পরে? আমার চাওয়ার কি কোনো দাম নেই আপনার কাছে? ফ্যামিলি প্ল্যানিং কি আপনিই করবেন শুধু? কাব্য ভুরু কুচকালো। আমি কখন ফ্যামিলি প্ল্যানিং করলাম? আগেটা তো এক্সিট। কুহু আর বলতে দিল না, সাথে সাথে কাব্যের মুখ চেপে ধরে। অ্যাক্সিডেন্ট না, আমাদের ভালোবাসার কারণেই এসেছিল ও। কাব্য তাকিয়ে রইল অপলক কুহুর দিকে। পরপর কুহুর হাত মুখ থেকে সরিয়ে দিয়ে কুহুকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে শান্ত স্বরে বোঝালো, আমি বুঝি কুহু, তোর কেমন লাগছে, তবে এখন না কুহু। বোঝার চেষ্টা কর, তোর পড়াশোনা এখনো বাকি, আর আমিও চাকরি নিয়ে নিই। ফুটবল ফিল্ডে নিজের জায়গা করতেও তো টাইম লাগবে বাবা। তার উপর তোর সবই একটা মিসক্যারেজ হয়েছে, বাড়ির সবাই শেষে আমাকে ধরে পেটাবে। কুহু মাথাটা নামিয়ে নিল, ঠোঁট চেপে ধরে কান্না আটকে ফেলল। কাব্য বুঝে ওসব, ওর গোলগাল মুখটা ধরে নিজের সামনে তুলে ধরল। চোখ মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদছিস কেন? বাচ্চা নেব না তো বলিনি, নেব তো। কুহু টলমল চোখে চেয়ে জবাব দিল, আমার এখন চাই, আপনি বুঝবেন না। আমার বুকটা খালি খালি লাগছে কাব্য, বারবার মনে হয় ও আর নেই। আমি ওর জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম। কুহুর ভাঙা গলা। কাব্য ধীরে সুস্থে জবাব দিল, আচ্ছা, বাচ্চা চাই তো, ঠিক আছে, নেব। কিন্তু আপাতত তুই পড়াশোনা আর আমার সংসারে ফোকাস কর। বাচ্চা আল্লাহ চাইলে আমরা সময় মতো নেব। আবেগে পড়ে আবার ভুল করতে চাই না আমি। আমাদের বাচ্চা ভুল ছিল। কুহু বোকার মতো তাকালো। কাব্য কুহুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বোঝালো আবার, আমি তো একবারও বলিনি ও ভুল ছিল, কিন্তু সময়টা তো ভুল ছিল কুহু। আমাদের সম্পর্ক সেদিন ঠিক থাকলে আমি নিশ্চয়ই বিষয়টা খেয়াল রাখতাম। ডক্টর বলেছে মিসক্যারেজ হওয়ার পেছনে তোর মানসিক অশান্তি, অস্থিরতা প্লাস তোর অপরিপক্কতা দায়ী। কুহু স্রেফ তাকিয়ে রইল। কাব্য আবারও বলে, তুই খুশি থাকছো না?
আগের মতো হয়ে গেলে আমরা এক ফাঁকে বেবি নিয়ে নেব, ঠিক আছে? পড়াশোনা বেবি নিয়ে চালিয়ে নিবি, সমস্যা কি? আম্মু আছে, চাচি আছে, প্রবলেম হবে না বেবি বড় করতে, কিন্তু এখন না। কুহু বুঝে এবার কাব্যের সমস্ত কথা। কাব্যর কপালে চুমু খেয়ে বলে, আমি যা বললাম মনে থাকে যেন। আমি যেন না শুনি আমার অগোচরে তুই কিছু করেছিস। যাই করবি এখন থেকে আমাকে জানাবি। আমি হাঁপিয়ে গেছি কুহু, আর কোনো ঝামেলা চাইছি না লাইফে, অন্তত তোর থেকে না। এখন থেকে আমরা যা করব একসাথে একে অন্যকে জানিয়ে করব, ঠিক আছে? কুহু মাথা নাড়ল ধীরে। কাব্য আবার ঘড়ি দেখে, সময়টা পেরিয়ে যাচ্ছে। কুহুর দিকে তাকিয়ে বলল, এখন উঠতে হবে? অষ্টমী কি একসাথে যাবে? কুহুর সাথে সাথে লজ্জা পেয়ে গেল। কাব্যের বুকের উপর থাপ্পড় বসালো, চোখ মুখ কুচকে। অসভ্য, আপনি যান আগে। কাব্য আহাম্মক হয়ে গেল। ওমা, কে কাকে অশুভ বলছে? কাল রাতের সিনারে কি তার মনে নেই? কুহু লজ্জায় দুহাতে কুশন চেপে মুখ লুকিয়ে ফেলে। কি সব বলে কাব্য! ইস! কাব্য কুহুর মুখ থেকে কুশন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, কেউ চাইলেই ভর দুপুরে আমি আবার তাকে সেটা মনে করে দিতে পারি, দেব নাকি? কুহু কুশন মুখের উপর শক্ত করে চেপে ধরে চেঁচায়। ছি, অসভ্য লোক, গোসলে যান এক্ষুনি। কুহুর ওভাবে চেঁচানোতে কাব্য কান চেপে ধরে, হেসে উঠে নিঃশব্দে। আর বেচারিকে জ্বালালো না, পরপর উঠে গেল। ফ্লোরে ওদের জামা কাপড় ছড়ানো ছেটানো। ধীরে সুস্থে সেসব নিয়ে ঝুড়িতে রাখলো। কাব্য বড্ড নিট ক্লিন ছেলে কিনা। তারপর টাওয়েল নিয়ে গেল ওয়াশরুমে। ওদিকে কুহু লজ্জায় আর কুশন সরালো না বাকিটাক্ষণ। সিদ্দিক মহল দুপুর 11টা। সিদ্দিক বাড়িতে আজ বিয়ে। শিরোনাম স্নিগ্ধ ওয়েটস কায়া। বেশ সুন্দর শোনাচ্ছে না ওদের দুজনকে একসাথে এক শব্দে? বিয়ে উপলক্ষে সকাল থেকে হুড়মুড় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিয়ের। কাব্য সেই যে ঘুম থেকে উঠে কাজে লেগেছে, আর এক ফোঁটা বিশ্রাম নেওয়ার অবধি টাইম পাচ্ছে না। বড় ভাই হিসেবে শামীমা বিয়ের অর্ধেক কাজই বলতে গেলে কাব্যের উপর ছেড়ে দিয়েছেন। সেদিক থেকে কুহুও ব্যস্ত, হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে শামীমার। এই তো মাত্রই টাকার মালা দুটো বানিয়ে সেটা সেফ জায়গায় রেখে এসেছে। স্নিগ্ধের পাঞ্জাবি ইস্ত্রি করা হয়েছে, সেটা রেখে এসেছে স্নিগ্ধের রুমে। কায়ার বাড়িতে মিষ্টি পাঠানো হবে, সেসবের হিসেব কষে মিষ্টির জন্য মানুষ পাঠিয়েছে দোকানে। সবাই সকাল থেকে কাজ করতে যখন ব্যস্ত, সেখানে স্নিগ্ধ সারাটা রাত কায়ের সাথে ফোনে কথা বলে এখনো ঘুমাচ্ছে। শামীমা ডাকেননি ছেলেকে। বড়ভাবে হিসেবে কুহু দায়িত্ব নিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে আজ স্নিগ্ধের ঘুম কতটা দরকারি, ঘুমাকো। শামীমা কি বুঝলেন কে জানে, তবে আর বিরক্ত করলেন না। কুহু সোফায় বসেছে সবে, হাতে একটা কাগজ। সোফার সামনে লাগেজ থেকে টেবিলে ঢেলে রাখা হয়েছে 5 কাপড়ের কাপড় চোপড়। স্নিগ্ধের বাড়িতে একটা নিয়ম আছে, বিয়ে বাড়িতে আসা আত্মীয় স্বজনদের কাপড় দেওয়া হয় বর পক্ষ থেকে। কুহু আপাতত দেখে দেখে যার যার কাপড়ে তার নাম লিখে রাখছে, কাকে কোনটা দেওয়া হবে, না হলে পরে ঝামেলা হয়ে যাবে। সবাই ঘরে ঢুকেছে, হাতে বোঝাই করা মিষ্টির প্যাকেট। কাব্য ঘরে ঢুকতে একটা কাজের লোক এসে মিষ্টির সব প্যাকেট ওর হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেল। সবাই এমনি ছুটছে আজ ভীষণ, কারুরই এর দম নেবার ফুরসত নেই। ওদিকে বাইরে থেকে এসে বেচারা কাব্য ঘেমে একাকার। কুহুকে সোফায় বসা দেখে এসে বসলো সোফাতে কুহুর পাশে। কাব্যকে দেখে কুহু হিসেবের খাতাটা রেখে কাব্যের দিকে তাকালো। কাব্য সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বুজেছে, গলায় মুখে ঘাম, পরনের শার্টও ঘেমে কুচকে আছে। কুহুর বড্ড মায়া হলো। ও খাতাটা রেখে রান্নাঘর থেকে ঠান্ডা পানি এনে কাব্যের দিকে বাড়ালো। এই পানি নিন। কাব্য চোখ খুলে তাকালো। কুহুর বাড়িয়ে দেওয়া পানি দেখে স্বস্তির শ্বাস ফেলে পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোকে পুরোটাই খেলো। পরপর গ্লাসটা কুহুর দিকে বাড়িয়ে দিতে দিতে বলল। ঘুমে পাগল পাগল লাগছে কেন জানো? কুহু শুনে পানির গ্লাস শক্ত করে চেপে ধরে মাথাটা নামিয়ে মিনমিন করে বলল। কাল কাল রাতে ঘুম হয়নি হয়তো, সেজন্য। কাব্য শুনে চুপ করে গেল। বসার ঘর না হলে কুহুকে পাল্টা লজ্জা দেওয়া যেত, এখন কিছু বললে কেউ শুনে ফেলবে। কুহুকে লজ্জা দেওয়ার ইচ্ছেটা কোনো রকমে দমন করে কাব্য কুহুকে টেনে এনে ওর পাশে সোফায় বসালো। কুহু আতকে উঠে বলল, আল্লাহ, কেউ দেখবে তো এইভাবে টানে কেউ? কাব্য আশেপাশে ভালো করে দেখে নিল, কেউ নেই এখন আশেপাশে। কাব্য এবার অভদ্র হলো। কুহুর ওড়না টেনে কপাল গলার ঘাম মুছতে মুছতে কুহুর দিকে চেয়ে নিবুসরে দুষ্টু ইঙ্গিতে বলল। কাল রাতে ঘুমোতে দিলে তো আর ঘুম লাগতো না। বড্ড নিষ্ঠুর আমার বউ। রাত হলে সে শাড়ি পরে ঘুরঘুর করে আমার সামনে, না চাইতেও তখন আমার রাত জাগতে হয়। কুহু লজ্জা পেল, মিনমিন করে বলল। ধৈর্য কম বলেই তো রাত জাগা লাগছে। বউ শাড়ি পরলেই বুঝি তর্স হয় না? কাব্য হাসল। কুহুর কোমরের ওখানে শক্ত একটা চিমটি কেটে বলল। আমার তোর শৈলী বউর তোর হয় না। রাত না জাগলে মেরে ফেলার হুমকি দেয় আজকাল। কুহুর কোমরে ওভাবে চিমটি কাটায় ব্যথা লাগলো। নাক মুখ কুচকে বলল। মানে, আমি কখন মেরে ফেলার হুমকি দিলাম? আর চিমটি কাটলেন কেন? ব্যথা পেয়েছি না আমি? কাব্য হেসে কুহুর কোমর থেকে হাত সরিয়ে নিল। সোফায় আবার গা এলিয়ে দিতে দিতে বলল। ক্লান্ত লাগছে ভীষণ।
গলার এমন স্বরে কুহুর বড্ড মায়া লাগলো এই মানুষটার জন্যে। কাব্যের থেকে ওন্না ছাড়িয়ে নিয়ে এবার নিজেই ওর গলার ঘাম মুছে দিতে দিতে কাতর কণ্ঠে বলল। বড্ড পরিশ্রম যাচ্ছে না? হুম। কাব্য ক্লান্ত কণ্ঠে জবাব দিল, চোখটা তখনও বুজে রাখা। আমি কি দেখছি? তানিমের গলা শুনে কাব্য ছিটকে এসে সরে দাঁড়ালো কুহুর থেকে। কুহু ফ্যাল চোখে তানিমের দিকে চেয়ে আবারও কাব্যের দিকে তাকালো। তানিম হাঁ হয়ে কুহু কাব্যের দিকে তাকিয়ে আছে। ওর এমন তাকানোর রহস্য কাব্য বুঝে। কাব্য থমথমে ভঙ্গিতে কুহুর দিকে চেয়ে বলল। তুই কাজ শেষ কর, আমি আসছি। কাব্য কথাটা বলে সোফা থেকে উঠে তানিমের কাঁধ ধরে ওকে টেনে নিয়ে চলে গেল বাইরে। বাড়ির বাইরে এসে দাঁড়ালো দুজন। তানিমের মুখ এখনো হাঁ। কাব্যর মুখ দেখে গলা খাকারি দিল। পরপর তানিমের মুখ থুতনি চেপে বন্ধ করে দিয়ে থমথমে কণ্ঠে বলল। ওভাবে তাকিয়ে থাকার কিছু নেই। তানিম এখনো হতভম্ব বলল। কহু, ও তোর পাশে বসে ওগুলো? এই তোদের মধ্যে কবে ঠিকঠাক হলো সব? কাব্য গলা খাকারি দিয়ে আশেপাশে দেখতে দেখতে বলল। হয়েছে, যেভাবেই হোক, তোর জানার দরকার নেই। তানিম এখনো ব্যাপারটা হজম করতে পারছে না। বেচারা শখ খেয়েছে সম্ভবত। বলল। ভাই সিরিয়াসলি? কবে কিভাবে ঠিক হলো? একটু তো বল। এই অসম্ভবটা সম্ভব হলো কেমনে? আমি অনেক আগ্রহী জানার জন্য। কাব্য চোখ রাঙিয়ে বলল। তুই আগ্রহী হলেও আমি বলার জন্য আগ্রহ বোধ করছি না। আর তোর মতো ডাফারকে তো আরও আগে না। কথাটা বলে কাব্য চলে যাবে তার আগেই তানিম ওর শার্টের কলার চেপে ধরে আটকে ফেলে। এই তোর ঘাড়ে কি এটা খামচির দাগ? তানিম আহাম্মক হয়ে কাব্যের শার্টের কলারটা সরিয়ে দেখে। কাব্য বোকার মতো ঘাড়ের দিকে তাকালো। পরপর যা বোঝার বুঝে সাথে সাথে তানিমের হাত সরিয়ে কলার ঠিক করতে করতে বলল। না, আমার নখ লেগেছে। তানিম এবার হেসে ফেলে। দুষ্ট হাসি ছুড়ে ইঙ্গিত দেখিয়ে বলল। তোর তো নখই নেই। আগে কামড়ে খেতে, এখন একদম গোড়া থেকে কেটে ফেলিস। কাকে বোকা বানাচ্ছিস? কাব্য থমথমে মুখে তাকালো। তানিমকে এই মুহূর্তে ঘুষি কয়েকটা মারতে পারলে ভালো লাগতো। ওদিকে তানিম এখনো সন্দেহ চোখে চেয়ে বলল। কিরে, আমি যা ভাবছি তাই? ভাই, কাল রাত জাগার পর কেমনে আজ এত কাজ করছিস? কালকে রাতেও তোর এসব করা লাগে? তোর জন্য একদম তোর। ছি। কাব্য এবার রেগে মেগে তানিমের পিঠে থাপ্পড় বসিয়ে বলল। ব্যাস, আর না। আমার বউ, আমার যা ইচ্ছা করবো, তোর কি? বিয়ে খেতে এসছিস, খেয়ে চলে যাবে। এদিক ওদিক নজর দিবি না, খবরদার। তানিম ভ্রু বাঁকায় বলল। নজর দিব না বলছিস? এখন তোর বেশি করে দিব। নখ টাকার বের করা লাগবে না খুঁজে। মায়ের খেস না আমার হাতে, তানিম। কাব্য রাগী কণ্ঠে চোখ কুচকায়। তানিম এবার থামে। ভীষণ বিরক্ত হয়ে এবার বলে ওঠে। বোনের সাথে যে এখন এসব করছিস, লজ্জা লাগে না এখন? তোর না বোন হয় কুহু? ছি ছি ছি। কাব্য চোখ উল্টে ফেলে হতাশ ভঙ্গিতে। পরপর তানিমের দিকে বিতৃষ্ণা নিয়ে তাকায়। তানিম যা বুঝেছে ওকে আর শান্তি দিবে না। কুহুকে বোন বলে কি বিপদে পড়েছে সেটা কাব্য ভালোভাবেই এখন বুঝতে পেরেছে। এতদিন কুহুর হাতে মারা খেলো, এখন এই খচ্চরের হাতে লেকপুল খাচ্ছে। অতিষ্ঠ ভঙ্গিতে কাব্য তানিমকে কিছু বলতে যাবে তার আগে ঘর থেকে কুহু ডাক দিল। এই শুনুন, একটু রুমে আসুন তো, আমাদের বাথরুমে গিজার কাজ করছে না। এই শুনুন, আহা, বোনের কণ্ঠে ভাইয়ের জন্য কি দরদ! যা শুনে তোর বোন কি বলে। তানিম মুখ চেপে হাসতে হাসতে চলে যাচ্ছে। ওদিকে কাব্য দারুণ চূড়ান্ত বিরক্ত হয়ে দুটো গালি দিল তানিমকে। পরপর মাথা ঝাড়ি দিয়ে সব ঝেড়ে ফেলে দিয়ে ঘরে গেল। কুহু ডাকছে কেন দেখা লাগবে। দ্য ওয়াটারফ্রন্ট কনভেনশন হলটায় আজ আয়োজন করা হয়েছে সিদ্দিক বাড়ির ছোট ছেলে সাহাবীর স্নিগ্ধ কায়ার বিয়ের। প্রায় বছরখানেক প্রেমের সম্পর্কের উথাল পাথাল উঁচু নিচু বাঁক পেরিয়ে আজ তারা কবুল পড়বে একে অন্যের জন্যে। স্নিগ্ধ আজ রাজার মতো সেজেছে। পাশে লাজুক মুখে বসে আছে তার জীবনের একমাত্র রানী। স্নিগ্ধের গায়ে প্যাস্টেল রঙের শেরওয়ানি, কায়ার গায়ে জড়ানো ডার্ক রেড শাড়ি। আজ ভীষণ গয়নাও পড়েছে। দুজনকে একসাথে চমৎকার দেখাচ্ছিল। স্নিগ্ধের হাতে পরপর গিফট এসে দিয়ে যাচ্ছেন গেস্টরা। স্নিগ্ধ ও সেসব রিসিভ করতে করতে ক্লান্ত প্রায়। ওদিকে বেচারি কায়া স্টেজে ওর পাশে বসে কড়া চোখে বারবার ঘুরে ফিরে তাকাচ্ছে স্নিগ্ধের দিকে। হয়তোবা স্নিগ্ধ সেটা বুঝলো। শেষবারের মতো গিফট পাশে রেখে কায়ার হাতটা ধরলো সবার অগোচরে। কায়ার সাথে সাথে হাত ছাড়িয়ে নিয়ে কটমট কণ্ঠে বলল। ছুবেন না, সরুন, অশুভ লোক। মুখ লুকিয়ে হাসে স্নিগ্ধ। পরপর ভ্রু কুচকে কায়াকে আগাগোড়া দেখে নাক মুখ কুচকে বলে উঠল। আমি অসভ্য? হিয়া খোদা, এই মেয়ে বলে কি? কায়া প্রায় দিয়ে দিবে। আপনি আমার ফেসবুক আইডি হ্যাক করেছেন কেন? আপনি পাসওয়ার্ড চাইলে দিতাম না, তাও। স্নিগ্ধ জবাব দিল। আমার ফেসবুক আইডি তোর মোবাইলে লগ ইন করা, আমি কিছু বলেছি? তো তোর আইডি আমার কাছে থাকলে কি? কায়া চোখ কুচকালো। আপনি আপনি সার্চ লিস্ট কেন দেখেছেন? আমার প্রাইভেসি নাই। স্নিগ্ধ এবার ভ্রু উঁচায়। ও তাহলে এই ব্যাপার।
ম্যাডাম যে লুকিয়ে লুকিয়ে ডার্ক রোমান্টিক প্রেমের গল্প পড়েন ফেসবুকে, এটা জেনে যাওয়াতে এত রাগ। কায়া থতমত খেলো। মোটেও না, আমি এমনি বলছি। স্নিগ্ধ এবার একটু এগিয়ে আসে। কায়া এবার ঢোক গিলে শুকনো। স্নিগ্ধ কায়ার মুখের কাছে মুখ এনে সবাইকে দেখতে দেখতে ফিসফিস করে বলে ওঠে, ছি ছি, তলে তলে এগুলো করতি তুই? আইডি হ্যাক না করলে তো জানতামই না। কমেন্ট কি করতি? নেক্সট আপু, লাইক সিরিয়াসলি নেক্সট। ওই নষ্ট গল্পের নেক্সট পর্ব চাইতি তুই? ইয়া খোদা, আমার ভাবলেই তো বিপি হাই হয়ে যাচ্ছে। স্নিগ্ধ নাটক করে শ্বাসকষ্টের অ্যাক্টিং করতে কায়া কাতর কণ্ঠে বলল, স্নিগ্ধ, আপনি ভালো না? আপনি প্লিজ আমার আইডিটা ফিরিয়ে দিন, প্লিজ আমার আইডিটা ব্যাক করে দিন প্লিজ। স্নিগ্ধ সাথে সাথেই সরে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, একদমই না, নতুন এটি খুলে দিব, বসে বসে প্র্যাকটিক্যাল কিছু শিখবে। এগুলা ফাতরামি শিখলে নষ্ট হয়ে যাবে মাইন্ড। কায়া এই কেঁদে ফেলবে ভাব। স্নিগ্ধ, ভালো হচ্ছে না কিন্তু। আমার অনেক পুরাতন আইডি, এটা অনেক স্মৃতি আছে, আর এটা নিয়ে আপনি লেকপুল করবেন না, তাও আজকের দিনে। বিয়ে আজ আমাদের। স্নিগ্ধ আরাম নিয়ে বড় আমোদেই বলল, করবো আমি, এটা লেগ পুল করার মতোই কাজ। তুই যে ভেতরে ভেতরে ডার্ক রোমান্স লাভার, এটা আগে জানা উচিত ছিল না আমার, বল? অথচ আমি কাছে এলেই চেঁচাস। তুই চেঁচাবি কেন? তুই তো আরও আমার নাম নিয়ে স্বরবর্ণ বলবি। যা গল্প পড়িস, করা উচিত। খোদা, আমার ভাবলেই কেমন লাগছে, ইয়াক। স্নিগ্ধের বমি করার জন্য ভান করলো। কায়া সাফাই গায়ে বলল, আগে পড়তাম তো, এখন পড়ি না ওইসব। স্নিগ্ধ সাথে সাথেই বলল, আগেই বা কেন পড়তে? আমাকে কল্পনা করেই পড়তে নাকি? ছি কায়া, আমি কিন্তু মোটেও অমন না। আমি ভদ্র ঘরের ভদ্র ছেলে, আর তুই কিনা আমাকে অভদ্র ছেলে ভেবে এইসব কল্পনা করতি, ইয়াক। রাগে জেদে কায়া এই কেঁদে দিবে ভাব। জেদ উঠে চিমটি কাটলো স্নিগ্ধের হাতে সজোরে, চোখ পাকিয়ে বলল, বেশি বেশি না, মেরে দেবো একদম। বিয়ে করবো না তাহলে আজ। স্নিগ্ধ কিছু বলার আগেই কাব্য এগিয়ে এলো। কাব্যকে এগিয়ে আসতে দেখে কায়া চুপ হয়ে গেল। স্নিগ্ধ বেচারা হাতের চিমটি কাটার অংশ মালিশ করতে করতে একবার করুণ চোখে কায়ার দিকে তাকালো। কায়া ওসব পাত্তা না দিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললো দ্রুত। কাব্য এগিয়ে এসে স্নিগ্ধের দিকে চেয়ে জানতে চাইল। খেয়ে নিবি আগে, ফটোশুট পরে কর। স্নিগ্ধ কায়ার দিকে তাকালো, গলা খাকারি দিয়ে বলল, খাবি? ক্ষুধা লাগছে? কায়ার অবশ্য ক্ষুধা লেগেছে। ও শুকনো মুখে বলল। খেয়ে ফেলে ভালো হবে। স্নিগ্ধ কাব্যের দিকে তাকালো। টেবিল সেট করো, আগে আমাদের বসিয়ে দাও এক ফাঁকে। কাব্য গেল টেবিল সেট করতে। ধ্রুব অদিতি এসেছে বিয়েতে। ধ্রুবর কোলে 2 বছর বয়সী ধীর ঘুমিয়ে গেছে। বেচারা আজ পুরো বিয়েতে বাকি বাচ্চাদের সাথে বড্ড হইচই করেছে। ক্লান্তিতে তাই এখন আর চোখ মেলে থাকতে পারছে না। ধ্রুব তাই ছেলেকে কোলে করে পুরো বিয়েতে কাজ করেছে। অদিতি এসে কায়ের পাশে দাঁড়ালো। কায়ের কানের কাছে এসে ফিসফিসালো। ফার্স্ট নাইটের জন্য অগ্রিম সমবেদনা গার্ল। কায়া তাকালো মাথা তুলে, বুঝে নিয়ে এই কথার অর্থ। অদিতি ওর চোখের চাহনি দেখে বাঁকা হেসে বলল, প্রেমের বিয়ে তো, আজ এমনিতেই তোর খবর আছে। তবে ভয় পাস না, সাহসের সাথে মোকাবেলা করতে হবে। স্বামীদের বশ করা শিখতে হবে, আমার মতো হ। কায়া শেষের কথা শুনে হেসে ফেললো, বলল, ধ্রুব ভাই তোমার বসে, অথচ আমি দেখি তুমি ভাইয়াকে ভয় পাও। অদিতি ভ্রু কুচকে তাকালো। পাশ থেকে ধ্রুব ডাকলো, অদিতি, দেরি হচ্ছে। ধীর আরাম পাচ্ছে না মেয়েটি এভাবে ঘুমিয়ে, যাওয়া উচিত আমাদের। অদিতি সরে এলো। কায়া হাসছে তখনও। অদিতি ধ্রুব দুজনায় স্নিগ্ধের দিকে তাকিয়ে গিফট এগিয়ে দিল। স্নিগ্ধ হেসে বলল, কি আছে এটাতে? অদিতি ভ্রু উঁচায়। কি দিলে খুশি হবেন ভাইয়া? স্নিগ্ধ হেসে উত্তর দিল, আপাতত আপনার বোনকে গিফট হিসেবেই পেয়ে খুশি। থ্যাংক ইউ আপু ভাইয়া, বিয়েটা হওয়ার পেছনে আপনাদের দুজনের হেল্প আছে। ধ্রুব ধীরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জবাব দিল, স্নিগ্ধ, আমাদের বাড়িতে দাওয়াত থাকলো নতুন বরকনের, জানেও কবে যেতে পারবে। স্নিগ্ধ মাথা দুলালো। জি জনাব। ধীর ঘুমের ঘোরে ধুরবির ঘাড়ে নাক ঘষে ঘষে নাকে কেঁদে উঠে বিড়বিড়ায়, মজ মজ যাব। ধ্রুব ধীরের হাত বুলিয়ে দিতে দিতে আবার ঘুম পাড়িয়ে দিল। অদিতির দিকে তাকালো। অদিতিও স্নিগ্ধ কায়ার দিকে চেয়ে বাই বলে চলে গেল। কাব্য টেবিল সেট করছিল, অথচ এত কাজের মধ্যেই ওর 2 হুডেড আইস বারবার ঘুরে ফিরে একজনের উপরই পড়ছে। বেশ কয়েকবার মনোযোগ নষ্ট হচ্ছে সেজন্য, কারণ কুহু আজ বেশ গুছিয়ে মিন্ট লেমন রঙের শাড়ি পরেছে। বেশ সুন্দর করে চুল কাট করে ছেড়ে রেখেছে, সাথে স্মোকি মেকআপ। অমন সেজে বেচারা
স্বামী কাব্যের চোখের সামনে বারবার ঘুরছে ফিরছে, একটুও দয়া না দেখে কাব্যের খুব নজরে পড়ছে আজ শুধু। কাব্য একসময় অস্থির ভঙ্গিতে থাকতে না পেরে বাবুর্চিকে বলে আসলো খাবারের কথা। পরপর এগিয়ে গিয়ে কুহুকে ডাকে। এই যে, এদিকে আয়। কুহু তো খুশি, দ্রুত শাড়ির আঁচল সামনে লাফিয়ে এগিয়ে এলো কাব্যের সামনে। কাব্যর হাতটা চেপে ধরলো গম্ভীর মুখে, তারপর ওকে নিয়ে একপাশে টেনে নিয়ে গেল। কুহুও কাব্যের হাত ধরে গেল ওদিকে, দোনামোনা ছাড়াই। ওর চোখ দুটো তখনও দেখছে কাব্যের হাতের মুঠোতে নিজের ছোট মোটো মেয়েলি হাতটা। কাব্য ওকে একটা লুকানো জায়গায় এনে রাখলো। কোমরে হাত রাখতে কুহু এ যাত্রায় চমকে উঠে বলল। আল্লাহ, এইখানে কেন? লোক চলে আসবে তো। কাব্য বিরক্ত হয়ে কুহুর মুখের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল। সেফটি পিন দে একটা। আছে সাথে? কুহু ভ্রু কুচকালো, কিছু না বুঝে দিল একটা পিন। কাব্য সেটা নিয়ে কোমরের পাশটায় শরীরের সাথে ভালো করে লাগিয়ে উন্মুক্ত অংশটা ঢেকে দিতে দিতে বলল। রাতে আমার সামনে কোমর দেখাবে, কিন্তু এখন বাইরের লোকদের কেন দেখানো হচ্ছিল? কুহুর লজ্জা পেয়ে গেল, মিনমিন করে জবাবটাও দিল। খেয়াল করিনি আমি, সরি। কাব্য সেফটি পিন লাগিয়ে উঠে এসে কুহুর মুখোমুখি দাঁড়ালো। কুহু লম্বায় কাব্যের বুক সমান, পারফেক্ট হাইট ডিফারেন্স। কুহু মাথা তুলে স্থির, অপলক স্বামী কাব্যের চোখের দিকে চেয়ে রইল ওভাবেই। কাব্য ঝুঁকে আসে, ওর কানের কাছে ঠোঁট এনে কানের লতিতে আস্তে করে একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল। স্বামীর পছন্দের জিনিসে খেয়াল রাখতে শিখতে হয় না? কুহু হেসে ফেলে নিঃশব্দে। কি ভালো যে লাগলো এই কথাটা। ইস, ও চোখ বুজে কাব্যের গলা জড়িয়ে ধীরে কাব্যের ঘাড়ে মুখ লুকালো। কাব্য পাল্টা হেসে ওকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। কুহু ঘাড়ে মুখ লুকিয়ে জানতে চাইলো। স্ত্রীর ব্যাপারে স্বামীর পছন্দের আর কি কি জিনিস আছে বললে খেয়াল রাখতে সুবিধা হয়? কাব্য ওকে জড়িয়ে ধরে জবাব দিল একটার পর একটা। স্বামী কাব্যের তার স্ত্রীর চুল অনেক পছন্দের। স্ত্রীর মুখটা, মুখের মায়াবী আদল, স্ত্রীর নির্লজ্জতা, রাতে তাকে শাড়ি পুরুষকে দেওয়ার ভঙ্গিমা, আর তার স্ত্রীর ছেলে মানুষের প্রেম। স্বামী কাব্যের তো তার স্ত্রীর সবচেয়ে বেশি পছন্দের। কুহু লজ্জায় কাব্যের ঘাড়ে নাক ঘষে চোখ বুজে ফেলে, জবাব দিল ভীষণ নাজুক কণ্ঠে এক সময়। রাখবো, সবটার খেয়াল রাখবো। কাব্য ভীষণ শান্তি পেয়ে কুহুকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে বুকের মধ্যে যেন পিষে ফেলতে চাইল এক সময়। আল্লাহ, তোরা এখানেও শুরু করে দিয়েছিস? তানিমের এক চিৎকারে কুহু সাথে সাথে চমকে উঠে কাব্যকে ছেড়ে দিল। কাব্যের মুখের দিকে চেয়ে দ্রুত পায়ে শাড়ির কুচি সামলে দৌড় দিল একটা। ওদিকে কাব্যের মুখটা থমথমে, যেন একটা বাচ্চার হাত থেকে তার পছন্দের খেলনা কেড়ে নেওয়া হয়েছে। বেচারার তো মুখের দিকেই তাকানো যাচ্ছে না। সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল কাব্যের। ও এবার তানিমের দিকে তাকিয়ে রেগেই বলল। কাবাবের হাটটি হতে কে বলেছিল তোরে? আসার পর থেকে জ্বালাচ্ছিস, রাস্কেল। তানিম হেসে এসে কাব্যের পাশটায় দাঁড়ালো, টিটকারি করে বলল। তানিম লজ্জা পাওয়ার ভান করতেই কাব্যের একটা ঘুষি পড়ল ওর মাথার উপর। কাব্য দাঁতে দাঁত পিষে বলল। বউ হয়ও এখন, বউয়ের সাথে চিপা যাবো না তো কার সাথে যাব? ইডিয়েট। তানিম ফোড়ন কাটে। বউ বোন হয় না আর? বারবার এই বোন শব্দটা শুনতে শুনতে কাব্য ত্যক্ত বিরক্ত ভীষণ। তানিমের দিকে খেয়ে ফেলা লুক দিয়ে ওপাশটায় চলে গেল। তানিম পেছনে দাঁড়িয়ে শয়তানের মতো হাসছে। কাব্যকে জ্বালিয়ে হেব্বি মজা পাওয়া যাচ্ছে আজকাল। বেচারা ফেসেছে রে ফেসেছে। সিদ্দিক বাড়ির সদস্যরা বর কনে নিয়ে বাড়ি ফিরেছে রাত 12টায়। বাড়ির সবাই টায়ার্ড হয়ে যে যার রুমে শুয়ে পড়েছে। আজ সারাদিন অনেকটাই ধকল গেছে। বাসর রাতে কায়াকে স্নিগ্ধের রুমে বসিয়ে গেছে কুহু আর কিছু মেয়ে, সম্ভবত স্নিগ্ধের কাজিন গ্রুপের মেয়েরা। ওদিকে কায়া এই রুমে আসার পর থেকে শুধু আল্লাহ আল্লাহ জপছে। স্নিগ্ধ যেভাবে ওকে ভয় দেখাচ্ছে, জীবনে ডার্ক রোমান্টিক গল্প পড়ার শখ ঘুচে গেছে কায়ার। মরে গেল আর কোনোদিনও কায়া ওসব পড়বে না। আজই ফেসবুক থেকে সমস্ত পেজ আনফলো দিবে। তাও কোনো মতে আজকের রাতটা পার পেলেই হলো। অনেকক্ষণ পর স্নিগ্ধ এলো রুমে, দরজাটা লাগালো ভীষণ আস্তে নিঃশব্দে। আশেপাশে দেখে হয়তো বা বেচারার লজ্জা লাগছিল এভাবে সবার সামনে বউ নিয়ে দরজা বন্ধের আওয়াজ করতে। দরজাটা লাগিয়ে পরপর কায়ার দিকে এগিয়ে গেল। কায়া বিছানায় গোল হয়ে বসা, ঘোমটা টানা মাথার উপরে। স্নিগ্ধ অনেকক্ষণ কায়াকে দাঁড়িয়ে থেকে দেখলো, বিছানায় বসলো না। খানিক পর গম্ভীর কণ্ঠে বলল। মিসেস স্নিগ্ধ, বিয়ের রাতে স্বামীকে সালাম করতে হয় বউদের। কে করবে এটা? তোমার মা কিছু শেখায়নি তোমাকে? কায়া ঘোমটার নিচে তাকালো কড়া চোখে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ দাঁড়িয়ে আছে, ঘোমটা খুলবে না এসে। কায়া তবুও উঠে সালাম করতে যাবে পায়ে অমনি স্নিগ্ধকে বুকে টেনে নিল। কায়া জমে গেল সাথে সাথে। স্নিগ্ধ সিনেমার মতো কায়াকে বুকে টেনে অ্যাক্টিং করে বলল। বউ, তোমার জায়গা তো আমার বুকে, ওখানে নয়। কায়ার মেজাজ গরম হচ্ছে ভীষণ। জোর করে স্নিগ্ধের থেকে সরে এলো। পরপর ভ্রুকুচকে বিছানায়। স্নিগ্ধ পাগড়ি খুলে রাখলো একপাশে, তারপর কায়ার দিকে ফিরে শয়তানি হাসি এসে পাঞ্জাবির বোতামে হাত রাখতে কায়া চমকে উঠে বলল। এটা কি হচ্ছে? স্নিগ্ধ ভ্রু বাঁকিয়ে তাকালো।
আমি ডার্ক রোমান্টিক মোডে আছি, সো যা হবার তাই হচ্ছে। কায়া কাদো কাদো হয়ে গেল, একদম ঠোঁট কাঁপছে কোনো রকমে বলল, আপনি এত খারাপ, ছি। এমনটা জানলে আমি জীবন আপনাকে বিয়ে করতাম না স্নিগ্ধ। স্নিগ্ধ হাসছে, হাসতে হাসতে এগুলো। খারাপ তো সবে শুরু, রিগ্রাইট হচ্ছে আমাকে বিয়ে করে। ইস রে। কায়া পাশে থাকা কুশন ছুঁড়ে ফেললো স্নিগ্ধের দিকে। আর এক পায়ে গলে মেরে ফেলবো জানে। স্নিগ্ধ কুশন ক্যাচ ধরেছে দক্ষ হাতেই। আশ্চর্য হবার ভান করে বলল, বিছানায় আরো দুটো আছে এখনো। কি? কায়া বুঝে না। স্নিগ্ধ ভ্রু বাঁকিয়ে দেখিয়ে বলল, কুশন, সব ছুটতে শুরু কর। তোর ছোড়াছুড়ি শেষ হলে আমি এগোবো। ডার্ক রোমান্টিক গল্প পড়িস। আর আর আমি সেসব অ্যাপ্লাই করলেই দোষ। হে কি না ইনসাফি। কায়া সাথে সাথে কান চেপে ধরে দু হাতে চেঁচিয়ে বলল, আল্লাহ, আর জীবনও ডার কিছু পড়বো না স্নিগ্ধ। আল্লাহ আস্তে আজকের জন্য মাফ করে দাও। স্নিগ্ধ কিছু বলল না, বাঁকা হেসে হ্যান্ডকাপ বের করলো পকেট থেকে, কায়ার দিকে বাড়িয়ে পড়ল। এটা জিনিস। কায়ার সাথে সাথে পিছিয়ে গেল, আমতা আমতা করে বলল। খবরদার স্নিগ্ধ, খবরদার। স্নিগ্ধ অবাক হয়ে বলল, আরে জিনিস দেখছি, আর খবরদার কি? এটা আমার ফ্রেন্ড দিয়েছে, রাকিব, যে পুলিশে চাকরি করে। আজকের জন্যে রাখতে বললো আমার কাছে। ভাবছি এটা দিয়ে কিছু কাজে লাগানো যায় কিনা। এটা কি কাজে লাগে বলতো? তোর তো ভালোই আইডিয়া আছে। কায়া এবার রেগে মেগে ঘোমটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো, চূড়ান্ত ঝগড়াটে মহিলার মতো। স্নিগ্ধের দিকে আঙ্গুল তাক করে বলল, মজা আর না স্নিগ্ধ, বেশি হয়ে যাচ্ছে। আমার অস্বস্তি বুঝতে পারছো তুমি? না করছি, এসব করবে না। তারপরও এমন করলে আমি বাসর রাতও মানবো না, অন্য রুমে চলে যাব কিন্তু, এই বলে দিলাম। আপনি থেকে তুমি। ঠিক এইবার স্নিগ্ধের টনক নড়ে, সাথে সাথে হ্যান্ডকাপ রেখে দিল ড্রয়ারে, এগিয়ে এলো দ্রুত কায়ার দিকে। স্নিগ্ধ কায়ার হাত ধরতে কায়া ঝাড়ি দিয়ে সরিয়ে দিল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেললো রাগে তেজ দেখিয়ে। স্নিগ্ধ আবারও ধরলো, কায়া আবারও ছেড়ে দিল। এক পর্যায়ে স্নিগ্ধ কায়াকে টেনে এনে মিশিয়ে নিল নিজের সাথে। সরি সরি সরি, আমি জাস্ট বোঝাতে চেয়েছি এসব ফ্যান্টাসি পড়তে যতটা না মজা, বাস্তবে এক্সপ্লোর করা খুব ভয়াবহ। আমি অনেকদিন তোকে মানা করেছি কায়া, তাও আমাকে লুকিয়ে অন্য আইডি থেকে তুই এসব পড়িসনি। মিথ্যা বলবি না। কায়া চোখ নামিয়ে নিল, জবাব নেই ওর কাছে। স্নিগ্ধ কায়ার থুতনি ধরে ওর মুখটা তুলে ধরে বলল, তাই একটু শিক্ষা দিলাম আর কি। আরেকবার যদি দেখি আমাকে লুকিয়ে এসব পড়েছিস আবার। কায়ার সাথে সাথেই বলল, পড়বো না, আর জীবনেও পড়বো না, মাফ চাই। স্নিগ্ধ হেসে কায়ার কপালে চুমু খেল। গুড গার্ল। কায়া স্নিগ্ধের বুকের সাথে পড়ে থাকলো। স্নিগ্ধ একসময় ডাকলো বড্ড নরম স্বরে, কায়া জান। কায়া স্নিগ্ধের বুকের মধ্যে পড়ে আছে আরামে, চোখ দুটো শান্তিতে বুঝে। স্নিগ্ধের ডাকে আস্তে করে জবাব দিল। স্নিগ্ধ কায়ার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, গোসল করা উচিত মেবি আমাদের, সারাদিনের ধকলের রেস্টটা যেত। কায়া হয়তো বুঝে চুপচাপ সরে এলো। স্নিগ্ধকে রেখে লাগেজ থেকে শাড়ি বের করতে গেলে স্নিগ্ধ বলল, সারাদি কমফোর্ট পাবি, কামিজ পরে ফেল না হয়। কায়া শুনে শাড়ি বের করতে করতে বলল, আমার শখ ছিল বিয়ের পর শাড়ি পরবো, অলওয়েজ। কমফোর্ট না পেলেও বদলে নেব পরে, এখন পরি। কায়া শাড়ি নিয়ে বাথরুমে ঢুকে গেল। স্নিগ্ধ মোবাইল নিয়ে বসলো। আজ বেশ কটা ছবি তুলেছে ওর বন্ধুরা, সেসব পাঠানো হয়েছে সবটাই স্নিগ্ধের নাম্বারে। স্নিগ্ধ সেখান থেকে একটা ছবি নিয়ে কায়ার মুখটা কেটে নিজের ইনস্টাতে পোস্ট দিল, ফেসবুকেও দিল, সাথে ক্যাপশন দিল, ফ্রম পাতানো বোন টু বউ, বিগিনিং অফ এ নিউ জার্নি। সাথে কায়ার ফেসবুক আইডিটা নিজের আইডিতে ম্যারিড স্ট্যাটাস দিয়ে অ্যাড করে দিল। পোস্ট দিয়ে ফোন রাখতেই দেখে কায়া বেরিয়েছে। স্নিগ্ধ নিজেও গোসল করে এসেছে, রুমে কাপড় বদলে ফেললো, ঘরের ট্রাউজার টি শার্ট পরে নিয়েছে। কায়া বেরোতেই কায়ার জন্য বিছানায় ওর খালি পাশটা দেখিয়ে বলল। আয়। কায়া লজ্জা পেল কেন যেন, মিনমিন করে এসে স্নিগ্ধের পাশটায় শুলো বেশ দূরত্ব রেখে নিজের বালিশে মাথাটা রাখা মাত্রই স্নিগ্ধ এক ঝাঁপে এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রাখলো। কায়া যেন থরথরিয়ে কেঁপে উঠল। স্নিগ্ধর ঘাড়ে নাক মুখ ঘষতে ঘষতে ভীষণ লোভ হয়ে যে ফিসফিসালো। দূরে শুলে কেন? কায়া মিনমিন করে উত্তর দিল। দূরে কই? স্নিগ্ধ ঘাড়ে নাক ঘষে হাসকি ভয়েসে বলল। তাহলে আমি মিথ্যা বলছি? কায়া জবাব দিল না। বেচারিকে স্বামী স্নিগ্ধের এমন স্পর্শ পাথর করে দিচ্ছে ক্রমাগত। শরীরেও বোধহয় অবশ্যই আসতে চাইছে, পা মুচড়ে আসতে চাইছে শুধু। স্নিগ্ধ কায়ার ঘাড়ে নাক ঘষে ঘ্রাণ টেনে নিল। কায়া শাড়ির আঁচল খামচে ধরে চোখ খিচে ফেললো। একসময় স্নিগ্ধ লো ভয়েসে জানতে চাইল, ঘুম হয়েছে আজ? ঘুম ধরেছে এখন? টায়ার্ড? বোকা না কায়া বুঝে এ কথার অর্থ। স্নিগ্ধের দিকে না ফিরে কোনো রকমে জবাব দিল। স্নিগ্ধ হাসলো, ফোড়ন কেটে বলল, ডার্ক রোমান্টিক স্বামী চাস নাকি?
সফট রোমান্টিক স্বামী। তোর রাত আজ তোর মজিদেই প্লে করব। কায়া আবার রেগে উঠে গায়ের জোরে খামচে ধরে স্নিগ্ধের হাত। স্নিগ্ধ হাসতে হাসতে কায়ার গালে চুমু খেলো। মজা করছিলাম, মজা করছিলাম, রাগিস না। কায়া আবারও মুখ ফিরিয়ে নিল। স্নিগ্ধ কায়ার ঘাড়ে ঠোঁট চেপে ধরে, কায়ার হাতটা টেনে এনে আঙ্গুলের ভাঁজে চেপে ধরে একসময় বলে, এই একটা রাতের জন্য কত কি করলাম আমরা, তাই না? অদ্ভুত ব্যাপার, আমরা স্বামী স্ত্রী রূপে একই বেডে শুয়ে আছি। কেউ এখন থেকে আমাদের কিছুই বলবে না, ইনফ্যাক্ট আম্মুও না, তোর গুণধর বাপও না। কায়া স্নিগ্ধের বুকে গা এলিয়ে দিয়ে শুনতে থাকে চুপচাপ। স্নিগ্ধ একসময় দনমন্য করতে থাকে, নার্ভাস কণ্ঠে কোনো রকমে বলল, তুই কি রাজি? মানে আজ রাতে যদি বলিস অপেক্ষা করব। আমি আসলে জোর জবরদস্তি চাই না। তুই তুই কি বুঝতে পারছিস? আসলে আমি স্নিগ্ধের গলা কাঁপছে, প্রচণ্ড নার্ভাস, বুঝতে পারছে না এসব ব্যাপারে কনসেন্ট নেওয়াটা আদৌ হচ্ছে কিনা ঠিকঠাক। কায়া থামলো, ওদিকে জোরে জোরে একটা শ্বাস নিয়ে এদিকে ফিরে সোজা স্নিগ্ধের বুকের সাথে নাক মুখ ঘষে ওকে জড়িয়ে ধরলো, বলল, ধৈর্যে অনেক পরীক্ষা দিয়েছেন, আর নেব না। স্নিগ্ধ হা হয়ে যায়। কায়াকে অবাক চোখে একবার দেখে পরপর হেসে ওঠে নিঃশব্দে। কায়াকে সাথে সাথে নিজের বুকে নিচে ফেলে দিল। কায়া লজ্জায় দুই হাত দিয়ে মুখ ঢাকে। স্নিগ্ধ হাসে, গুনগুন করে গান গায়। কায়া লজ্জায় স্নিগ্ধকে খামচায়। ছি, অসভ্য কোথাকার। সেদিনের পর জীবনে কয়েকটা বসন্ত কাটিয়েছে সিদ্দিক মহলের সব সদস্য। সবার জীবনে উথাল পাতাল বাঁক পেরিয়ে আজও ওরা একসাথে। এই সময়ের মধ্যে কখনো যে সম্পর্ক বিরক্তি আসেনি, টানাপোড়ান আসেনি তা কিন্তু নয়। এসেছে তবে কাব্য, কুহু, কায়া, স্নিগ্ধ দুই জোড়া দম্পতি অত্যন্ত সাহস ভালোবাসা দিয়ে আগলে রেখেছে একে অন্যকে। আর আজ ওরা সবাই পরিপূর্ণ। এই মুহূর্তে স্নিগ্ধ থেকে শুরু করে সিদ্দিক বাড়ির প্রতিটা সদস্য কাব্যদের ড্রয়িং রুমে বসে আছে, সবার তীব্র মনোযোগ টিভির দিকে। আজ টিভিতে একজন সদ্য বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ট্রফি আনা খেলোয়াড়কে দেখানো হবে, যে অল্প সময়ে ন্যাশনাল ফুটবল টিমের প্রধান ক্যাপ্টেন হয়েছে। আজ তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে বেশ জাঁকজমকভাবে। কুহু পপকর্ন নিয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসেছে। পাশে কায়া বসে আছে ও রিল বানাবে, সেজন্য টেমপ্লেট সিলেক্ট করছে ক্যাপকাট থেকে। স্নিগ্ধ কায়ার পাশে বসে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে টিভির দিকে চেয়ে আছে। বেচারার অপেক্ষা করতে পারছে না। শামীমা মাত্রই রান্নাঘরের বাতি নিভিয়ে এসে বসলেন। কবিতা, সাদাত একসাথে বসেছেন। সাদাত খবরের কাগজ রেখে স্ত্রীর মুখের দিকে একবার তাকিয়ে আবারও মেয়ের মুখের দিকে তাকান। কুহুর চোখে মুখে আজ যেন খুশি ধরছে না। স্বামীর উন্নতি দুই চোখে দেখেও হয়তোবা মেয়েদের নারীত্বের শান্তি। মেয়েকে দেখতে দেখতে একসময় সাদাতের চোখ জুড়িয়ে আসে। উনি নরম কণ্ঠে ডাকেন, কুহু, এত পপকর্ন খেলে পেটে অসুখ হবে না? আজকেও কয়েকবার বমি করেছো, তারপরও খাচ্ছ কেন এটা? কুহু টিভি থেকে চোখ সরিয়ে বলল, জানি না, অপেক্ষা করতে করতে খালি মুখে বসে থাকতে ভালো লাগছে না। 8টার প্রোগ্রাম 8:05 বেজে গেল, শুরু করবে কখন? ধুর। কবিতা মেয়ের অথচ ব্যবহার দেখে এক ধমক দিলেন। অন্তিম পর্ব। এই চুপ করে বস, বেশি কথা বলে শুধু। আরে বাবা নে, বললো শুনিসনি? পপকর্নটা রাখ, আর খাইস না। ফল আছে না, ওইগুলো খা। কুহু মায়ের ধমকে চুপচাপ গোমরা মুখে পপকর্ন রেখে দিল। পাশ থেকে শামীমা বললেন, ওর আজকাল কি যে হয়েছে, দুপুরেও খেলো না ঠিকঠাক। আগে তো চাটা খেত, এখন ওটাও খাচ্ছে না, আর খালি পেটে পপকর্ন গিলছে। কুহুমা শাশুড়ির রাগারাগি পাশ কাটিয়ে আবারও টিভির দিকে চেয়ে রইল হা করে। কায়া পাশ থেকে হঠাৎ কি মনে করে কুহুর কানের কাছে বিড়বিড় করে বলল, কুহুপু, তুমি কি বাই চান্স প্রেগনেন্ট? কুহু এ যাত্রায় মহা বিরক্ত হয়ে তাকালো কায়ার দিকে। কায়া নিজেও থতমত ভঙ্গিতে তাকালো কুহুর দিকে। কুহু চূড়ান্ত বিরক্ত হয়ে বলে, সিরিয়াসলি এখন এইসব বলার সময়? চুপ করে বসে থাক, খালি আছে উল্টা চিন্তায়, ফাজিল কোথাকার। কুহুর এক ধমকে কায়া রীতিমতো চুপসে গেল। বাকিটা এখন কুহুকে আর বিরক্ত করলো না। কুহুর এক ধমকে কায়া রীতিমতো চুপসে গেল। বাকিটাক্ষণ কুহুকে আর বিরক্ত করলো না। আলগোছে চুপ করে স্নিগ্ধের গায়ের সাথে মিশে এসে বসলো। ও কি মন্দ বলেছে কিছু? ভালো কথাই তো বলেছে। খাওয়ার রুচি নেই, বমি হয়, এসব তো ওটারই লক্ষণ। শুধু শুধু ও কুহুপু বকলো ওকে। প্রোগ্রাম শুরু হয়েছে। অন্য খেলোয়াড়রা বক্তব্য নেওয়া শেষ হলে এবার কাব্যের দিকে ক্যামেরা ঘোরানো হলো। কাব্য দাঁড়িয়ে আছে, পেছনে হরেক রকম ব্র্যান্ডের প্রমোশনাল ড্যাশবোর্ড। কাব্য সেটার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশে মেয়ে উপস্থাপিকা মাইক হাতে উচ্ছল কণ্ঠে বলছেন, কাব্য, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি পেয়ে কেমন বোধ করছেন? যদি দর্শকদের একটু নিজের অনুভূতি সম্পর্কে বলতেন। কাব্য মাইক হাতে নিয়ে একবারও মেয়েটার দিকে তাকালো না, ওভাবেই মাথা নিচু করে বলা শুরু করলো, রিয়েলি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। আমার মনে হয় আমার দায়িত্ব বেড়েছে আরও।
বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আরও পরিশ্রম হার্ডওয়ার্ক করতে হবে। এটা যতটা না খুশির তার থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটির কাজ, অ্যান্ড আমি চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। মেয়ে উপস্থাপিকা ওয়েস্টার্ন ড্রেস পরা ছিল দেখে কুহুর শুরুতে বড্ড কেমন কেমন লাগছিল, কিন্তু কাব্য একবারের জন্যে ওই উপস্থাপিকার দিকে তাকায়নি দেখে কুহুর হঠাৎ সব ভালো লাগতে শুরু করে। ইচ্ছে করছিল কাব্যকে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে। এত ভালো কেন স্বামী কাব্য, এত লয়ালোর প্রতি? উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন, দ্যাটস গ্রেট। আমরাও আপনার থেকে চমৎকার সব পারফরমেন্স আশা করছি। এবার কিছু ব্যক্তিগত প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। কাব্য কথাটা নিচু করে হাসল স্রেফ। উপস্থাপিকা আশ্বাস পেয়ে প্রশ্ন করেন, আপনার ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? স্ত্রী নিশ্চয়ই এই প্রোগ্রাম দেখছেন। কি মনে হয় তিনি কেমন বোধ করছেন? কাব্য লাজুক হাসলো মাথাটা নিচু করে। স্বামীমা থেকে শুরু করে বড়রা নিজেরাও লজ্জা পেয়ে হাসলেন। কাব্য ওভাবেই বলে, শিল বি হ্যাপি। বাসে গেলে বুঝতে পারবো যে হ্যাপির মাত্রা কতটা ছিল। ওসব আমাদের বেডরুম অব্দি থাকুক। উপস্থাপিকা হাসলেন পাল্টা। কুহু স্বস্তি পেল। চোরা চোখে একবার বাবা মায়ের দিকে চেয়ে আবারও মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রেমিক হিসেবে কত দিবেন? কাব্য আবার মাথাটা নামিয়ে হাসলো। মাইখাতে আবারও জবাব প্রেমিক হিসেবে 0, কিন্তু হাজব্যান্ড হিসেবে আই গেস 100। দিল। উপস্থাপিকা এবার আগ্রহ দেখালেন। প্রেমিক হিসেবে 0 কেন? কাব্য জবাব দিল, প্রেমিক হিসেবে আমি লুজার ছিলাম অনেক। হাজব্যান্ড হিসেবে আমি একটা মেয়ের জন্য অনেক বেহায়া হয়েছি। আজ যে আমার স্ত্রী, সে আমার জীবনের সবচেয়ে ফার্স্ট ট্রফি, যে ট্রফি আমি চূড়ান্ত কষ্ট করে জিতেছি। আপনাদের কি লাভ ম্যারেজ? উপস্থাপিকা জানতে চাইছেন। কাব্য হাসলো, মাথাটা নামিয়ে আবারও জবাব দিল, অমনই কিছু একটা। আমার স্ত্রী আমার কাজিন ছিল। কে আগে ভালোবেসেছে? উপস্থাপিকা আবার জিজ্ঞাসা করলেন। কাব্য এবার ঠিক সোজা ক্যামেরার দিকে তাকালো। ও জানে কুহু এখন টিভির সামনেই বসে আছে, আর বসে ঠিক ওকেই দেখে যাচ্ছে। কাব্য সামান্য হেসে কুহুর উদ্দেশ্যে জবাবটা ছুড়ল। শি ফল ফার্স্ট। উপস্থাপিকা হেসে বললেন, শুভ কামনা রইল আপনাদের দাম্পত্য জীবনের জন্য। কাব্য, ভালো থাকবেন আর আমাদের ফুটবল টিমকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করবেন আশা রাখছি। কাব্য মাথাটা নামিয়ে ছোট করে বলল, ধন্যবাদ। প্রোগ্রাম শেষ হয়ে গেল। টিভি অফ করে সবাই এবার হা করে কুহুর দিকে তাকিয়ে আছে। কাব্যের এক একটা কথা কারোর মাথায় ঠিকঠাক ঢুকেনি। সবাই সন্দেহের চোখে কুহুর দিকে তাকাতে কুহু থতমত খেয়ে গেল। কোনো রকমের সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার না আসলে পড়া আছে, আমি যাই। হ্যাঁ, ওকে। কুহু এক দৌড়ে পপকর্ন নিয়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। ও যেতে কায়ার দিকে সবাই প্রশ্নবিদ্ধ চোখে তাকাতে কায়া আমতা আমতা করে বলল, আমি আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ। কায়া রান্নাঘরে ছুটলো। স্নিগ্ধের দিকে তাকাতে স্নিগ্ধ দ্রুত উঠে দাঁড়ালো। সোফাতে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, চার্জার? আমি আমার চার্জারটা পাচ্ছি না, কই যে রাখলাম। রুমে মেবি, খুঁজে আসি আমি। বাই। স্নিগ্ধ নিজের রুমে ঢুকে গেল। বাকিরা ওদের এসব টানা হিচড়ে দেখে ছোট্ট একটা শ্বাস ফেললেন। অথচ ওদের মধ্যে কবিতা বড্ড আমোদে আছেন, কারণ উনি সব জানেন শুরু থেকে এখন অবধি। মেয়েটা চোখের সামনে তারই নাকের নিচে প্রেমে পড়বে, ভালোবাসবে, ভাঙবে, আর উনি জানবেন না? হয় নাকি তা? একটা মাত্র মেয়ে, পুতুলের মতো উনি সবটাই। কবিতা সব জানেন, সব। মনে মনে কুহুর প্রতি মন থেকে ধোয়া আসলো কবিতার। সব পেরিয়ে মেয়েটা আজ সুখী, স্বামী সংসার নিয়ে আনন্দে আছে। এর থেকে আর কি চাওয়ার থাকতে পারে কবিতার? রাতটা বেড়েছে, সবাই খেয়ে দিয়ে নিজেদের রুমে ঘুমাতে গেছে, শুধু কুহুই জেগে আছে। কাব্য আসেনি এখনো। কাব্য না এলে কুহুর গলা দিয়ে খাবার নামে না। তাই যত রাতই হোক দুজনে একসাথে খেতে বসে। দিন শেষে কুহু নিজের রুমে বসে আছে, হাতে ফোনটা কিছুদিন আগে কাব্য স্যালারি পেয়ে কিনে দিয়েছিল। আইফোন, লেটেস্ট মডেল, তাও নিজের স্যালারির প্রথম ইনকামের টাকায়। কুহুর আজকাল কাব্যের সাথে বাইরে বেরোতে খুব ভালো লাগে। কাব্যর সাথে থাকলেই সবাই কুহুকে হিংসার নজরে দেখে। কুহু তো বোকা না, বুঝেও। সেলিব্রিটি কাব্যের বউ ও কুহুর দুহাতে মুখ ঢেকে লজ্জা পেয়ে হাসে। কুহু এই মুহূর্তে বসে বসে ইনস্টাতে বিভিন্ন এডিট দেখছে। আজকে কাব্যের ইন্টারভিউ অনেক ভাইরাল হয়েছে ইয়াং জেনারেশনের মধ্যে। সবাই কাব্য আর কুহুর ছবি দিয়ে রোমান্টিক এডিট বানাচ্ছে। ক্যাপশনে নানা রোমাঞ্চকর ভালোবাসার নাম দেওয়া। একটা দারুণ ব্যাপার হচ্ছে, কাব্য কখনো কোনোদিনও মিডিয়ার সামনে কুহুকে লুকিয়ে রাখেনি। শুরু থেকে নিজের আইডিতে কাব্য কুহুর সাথে নিজের কাপল ছবি পোস্ট করত। সেলিব্রিটি হবার পরও সেটার এক চুলও নড়চড় হয়নি। এখনও কাব্য কুহুর সাথে কাপল ছবি আপলোড দেয়। কাব্যের আইডিতে কুহুর আইডি ম্যারিড স্ট্যাটাস দিয়ে অ্যাড করা। এখনও কাব্য নিজেও চায় কুহুকে সবাই ওর স্ত্রী হিসেবে চিনুক। কুহুর এই ব্যাপারটা বড্ড ভালো লাগে।
কাব্য এত কিছুর পরেও এক চুলও পরিবর্তন হয়নি, এখনো কুহুকে একটা পুতুলের মতো আগলে রাখে। কুহুর সমস্ত কথা এক বাক্যে শুনে। এত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পায় সবটুকু সময়ই কুহুকে ও দেয়। কুহুর জীবনে আর কি পর ছিল? কিচ্ছু না, স্রেফ এইটুকুই। কুহু এডিট দেখছিল বসে বসে। হঠাৎ দেখতে দেখতে একটা মেয়ের এডিট সামনে এলো। মেয়েটা কুহুর সাথে নিজের তুলনা করে লিখেছে, আজ ফুটবলার কাব্য আমাকে নিয়েও ওইসব কথা বলতে পারতেন। এই মেয়ের চাইতে আমি বেশি সুন্দরী, আফসোস খেলোয়াড় কাব্য চোখ থাকতেও অন্ধ। কুহু এই ক্যাপশন পড়ে মাথাটা গরম হয়ে গেল রীতিমতো। এই মেয়ে সুন্দর, অন্যের বরের দিকে নজর দেওয়া ফালতু ফাতরা মেয়ে কোথাকার। কুহু ফোনটা বিছানার উপর ফেলে ফুঁসতে লাগলো। কাব্য ওভাবে বলার পরেও কেউ কেন এগুলা বলবে? কি জঘন্য মানসিকতা এদের। কাব্য রুমে এলো, খানিক পর ঘেমে একাকার পড়ো। কুহুকে রুমে দেখে ক্লান্ত কণ্ঠে বলল, সরি, দেরি হয়ে গেল অনেক। খেয়েছিস তুই? কুহু নিজেকে শান্ত করলো, কোনো রকম জবাব দিল। ভাই না, গোসল করে আসুন, একসাথে খাবো। কাব্য আর কথা বাড়ালো না, গোসল করে নিল। গোসল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো দুজন। কুহুর মুখটা তখনও ভার। কাব্য সেটা হয়তো লক্ষ্য করলো। বিছানায় হেলান দিয়ে বসে দুহাত ছড়িয়ে দিয়ে কুহুকে ডাকে। এদিকে আয়। কুহু গোমরা মুখে চুপচাপ এগিয়ে গেল। কাব্য ওকে বুকে টেনে চলে বিলি কাটতে কাটতে বলল, মনটা খারাপ কেন? ইন্টারভিউ কি খারাপ দিয়েছে? আমি তো মেয়ের দিকে তাকাইও নি তুই বলার পর, তাও? কুহু কাব্য বুকের টি শার্টের উপর আঁকিবুকি করতে করতে গোমরা মুখে বলল, আমি সেটা নিয়ে মন খারাপ করিনি। মেয়েরা আমাকে অনেক হিংসা করে। আমি কি, আচ্ছা, আমাকে আপনার পাশে কি মানায় না কাব্য ভাই? কুহুর কণ্ঠে ইনসিকিউরিটি। কাব্য ভ্রু কুচকালো সাথে সাথেই। আজকে কি আবার মাথাটা উস্কেছে? সারাদিন অবসর বসে মাথাটাকে শয়তানের কারাগার বানাচ্ছিস। সারাক্ষণ এসব আউলফল ভাবনা শুধু। কুহু জবাব দিল না। কাব্য কুহুর নিরাপত্তায় দীর্ঘশ্বাস ফেলল। কুহুর মুখটা থুতনি ধরে নিজের দিকে তুলল। ভীষণ নম্র সফট ভয়েসে জানতে চাইল এবার, কি হয়েছে? রিজন না বলে বুঝবে কিভাবে? কুহু ছোট শ্বাস ফেলে বলল সবটা। কাব্য হাসে এবার। হাসতে হাসতে কুহুর কপালে চুমু খেলো। কুহু রেগে গেল। আপনি হাসছেন? হাসি আসছে এটা শুনে আপনার? এদিকে রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছে। কাব্য অত্যন্ত নরম কণ্ঠে বোকা কুহুকে বোঝালো, কারণ এটা হাসিরই কথা। এসব একটা দুটো পাগল ছাগল মেয়ে থাকলে কি হয় কুহু? কিছু না। আমরা ম্যারিড লাইফে ভীষণ ভীষণ সুখী কুহু। কে আমার পাশে কাকে কাকে মারাচ্ছে না, কে আমার পাশে কাকে মারাচ্ছে না, ওটাই করে দিবে এটা। যেখানে আমরা দুজন জানি আমরা আমাদের একজন আরেকজনের পাশে চমৎকার মানিয়ে যাচ্ছে। অ্যান্ড আমার কাছে তো মনে হয় আমাদের মধ্যে পারফেক্ট জুটি আর হতেই পারে না। আমরা এটা ভাবছি, এটা কি যথেষ্ট নয় তোর জন্য? কুহুর মুখটায় হাসি ফুটে এবার। কাব্য ভ্রু উঁচায়। মন ভরেছে? এবার দেখা। কুহু ভ্রু বাঁকায়। কি দেখাবো? কি না বললি রাতে দেখাবি। কাব্য মনে করিয়ে দিল। কুহুর মনে পড়ে এখনো। কাব্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর বিছানা থেকে উঠে এসে আলমারির উপর থেকে একটা বিশাল লাগেজ বের করে এনে বিছানার উপর রাখলো। কাব্যের ভূ তো রীতিমতো কুচকে এলো। এটা কি আবার লাগেছে কি? কুহু মৃদু হাসলো, চোখ টিপে বলল, দেখবেন, খুলি আগে, চমকাবেন না কিন্তু। কাব্য ভ্রু কুচকে তাকিয়ে থাকে শুধু। কুহু হাসছে। শয়তানি হেসে লাগেজ খুলে কাব্যের সামনে মেলে ধরে। লাগেজ খুললো কুহি। আর কাব্য এবার হা হয়ে গেল পুরোপুরি। হা হয়ে একবার লাগেজ ভর্তি জিনিসের দিকে তাকিয়ে আবার কুহুর দিকে তাকালো। কুহু হাসছে শুধু। ওদিকে কাব্য আহাম্মক পুরো। লাগেজে থেকে সবার আগে ওর পছন্দের আমেরিকা থেকে কেনা ডেনিম জ্যাকেটটা বের করে অবাক হয়ে বলল, এটা না চুরি হয়ে গেছিল? তোর কাছে কি করে এলো? কুহু হাসে শুধু। কাব্য এবার পাশ থেকে একটা ব্লু শার্ট বের করে। ইয়া খোদা, আমার ফেভারিট শার্ট! কত খুঁজলাম, তোর কাছে কি করে এটা? কাব্য একের পর এক জিনিস বের করছে। একটা কিউব বের করে বলল, এটা এটা তো নানু দিয়েছিল আমাকে। আমি অবসেস ছিলাম এটাতে। এটা এটা লাগছে কি করে? কাব্য একটার পর একটা দেখছে। কুহু পাশে বসে শুধু কাব্যের রিয়াকশন দেখে যাচ্ছে। ওর বড্ড মজা লাগছে কাব্য কেমন হতভম্ব হতে দেখে। কাব্য হঠাৎ একটা পারফিউমের বোতল পেল। ইয়া আল্লাহ, আমার 15,000 টাকা পারফিউম! এটা এটা আমার এসবে লাগেছে কেন? তোর কাছে বেরোলো কি করে? কুহু পাশ থেকে এইবার উত্তর দিল, এসব চুরি করা হয়েছে। চোর হচ্ছেন মিসেস কাব্য। মিসেস মানে? এটা তুই? আমার এসব তুই চুরি করেছিস? কাব্য হা হয়ে যায় একদমই এই যাত্রায়। কুহু হাসতে হাসতে কাব্যের গায়ের উপর পড়ে গেল এবার। কাব্য পরপর ওকে ধরে ফেলে। বেচারার হজম হচ্ছে না এসব। হা হয়ে কুহুকে দেখে যাচ্ছে শুধু। কুহু এবার কাব্যের ডেনিম জ্যাকেটটা নিয়ে শাড়ির উপরেই নিজের গায়ে পরে নিল। দাঁড়িয়ে থেকে হেঁটে হেঁটে কাব্যকে নড়ে চড়ে দেখিয়ে বলল, দেখুন তো আমার ক্রাশ বয়ের জ্যাকেটে আমায় কেমন লাগছে। লুকিং নাইস না? কাব্য হা হয়ে এখনো কুহুকে দেখছে। কুহু জ্যাকেটটা টেনে নিজের নাকে ঘ্রাণ শুকলো। কাব্যকে দেখিয়ে আবেশিত কণ্ঠে বলল,
স্মেল একদম পাগল করা। আমার ক্রাশের চয়েস আছে বলতে হবে, রাইট কাব্য? কাব্য ভ্রু কুচকে এবার তাকালো। ক্রাশ বয় মানে? আমি তো তখন তোর। পরপর কাব্য থেমে গেল। কুহুর দিকে সন্ধিগান চোখে চেয়ে পরপর উঠে আসে বিছানা থেকে। তবে রে, ঘরের মধ্যে চোর হারছিল আর আমি কিনা পুরো দুনিয়া খুঁজেছি। দাঁড়া তুই। কুহু দৌড়াচ্ছে পুরো রুমে, কাব্যকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। একসময় কাব্য লাফিয়ে কুহুর শাড়ির আঁচল ধরে ফেলতে কুহু থেমে গেল। আঁচল বুকের কাছে ধরে রেখে আলগোছে পেছনে ফিরে কাব্যকে দেখলো এক নজর। কাব্য সম্মোহিত চোখে ধীরে ধীরে আঁচলটা ধরে টানে কুহু পেছায়। পিছিয়ে আস্তে আস্তে কুহু এগিয়ে আসে। কাব্যের বুকে সাথর পিঠ লাগতে কুহু কেঁপে উঠে চোখ বন্ধ করে। কাব্য কুহুর গায়ে ডেনিম জ্যাকেটটা আস্তে করে ঘাড়ের দিকে সরিয়ে দিল। কুহু হাঁপড়ের মতো একটা বড় শ্বাস নিল। কাব্যর ঘাড়ের উন্মুক্ত অংশে নাক ডুবি চুমু খেলো পরপর কয়েকটা। কুহু জোরে শ্বাস ফেলে কাব্যের হাত চেপে ধরে। কাব্যের অবাধ্য হাত কুহুর পেটের উপর ঘুরঘুর করতে থাকে। কুহু তো জমেই আছে প্রায়। অস্থির শ্বাস প্রশ্বাস। কাব্য ঘাড়ে নাক মুখ ডুবিয়ে দিল। মিহি ঈশ্বর তোর ক্রাশ বর এই ডেনিম জ্যাকেটটার মতো আজ আমি তোর গায়ের আবরণ হব। আজ আমি তোর আবরণ আর তুই নীরা। বাকিটা কুহু আর শুনতে পারে না। আবেশে নাস্তানাবুদ কুহু সাথে সাথে কাব্যকে পেছনে ফিরে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবায়। কাব্য নেশায় পড়ে গেছে একদম। কুহুর শরীরে পাগল করা স্মেল নাকে এসে ঠেকছে বারবার। সম্মত হচ্ছে বেচারা। কাব্য কুহুকে কোলে তুলে নিল সাথে সাথে। বিছানার দিকে যেতে যেতে বলল, একটা বাচ্চার আবদার করেছিল না সেদিন, রেজাল্ট তো পেলাম না। আই গেস আমার পরিশ্রম ঠিকঠাক হচ্ছে না। কুহু লজ্জায় দুহাতে কাব্যের ঘাড় জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালো। কাব্য শুনতে পেল বিড়বিড়। অসভ্যের যাচ্ছি। পাত্তা দিল না কাব্য, বরং মৃদু হেসে ওকে বিছানায় শুইয়ে দিতে কুহুর হঠাৎ কেমন কেমন জানি একটা লাগতে শুরু করলো। মনে হচ্ছে পেট থেকে সব খাবার বেরিয়ে আসতে চাইছে। সকাল থেকে এটা হচ্ছে কদিন ধরে। কাব্যকে বলা হয়নি এসব কথা। কাব্য ততক্ষণে কুহুর গলায় চুমুর ঝড় বইয়ে দিচ্ছে। কুহু একবার কাব্যকে থামাতে বলতে চাইল, কিন্তু পরপর কাব্যের ঝড়ের গতিতে একের পর এক ছোঁয়া ওর মুখ চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কাব্যের ঠোঁটের দিকে আসতে কুহু আর না পেরে হঠাৎ চোখ মুখ খিচে পেট চেপে ধরে চেঁচায়, বমি 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 করবো, সরেন। কি মানে? কাব্য মাথা তুলে ভ্রু কুচকে কিছু বোঝার আগে কুহুকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুতগতিতে বাথরুমে ঢুকে গেল। হড়হড়িয়ে বমি করতে কাব্য নিজেকে সামলে দ্রুত বাথরুমে এসে ওকে ধরল। কুহু বমি করে প্রায় নেতিয়েই গেছে। কাব্য ক্লান্ত হয়ে কাব্যের বুকের উপর পিঠ এলিয়ে দিতে কাব্য চিন্তিত কণ্ঠে বলল, আমার চুমুতে বমি করলি কেন? শিখ তুই? কবে থেকে সে বমি হচ্ছে? আমাকে বললি না কেন? কুহু কোনো রকমে বলল। আমাকে রুমে নিন প্লিজ। কাব্য কথাটা শোনা মাত্রই কুহুকে পাজা কোলে তুলে রুমে নিয়ে ঢুকলো। বিছানায় শুয়ে ওর পাশে বসে চিন্তিত ভঙ্গিতে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কালকে ডক্টর আন্টিকে আসতে বলে, তোর লক্ষণ আমার সুবিধা লাগছে না। কুহু চুপচাপ কাব্যের হাতের উপর মাথা এলিয়ে শুয়ে থাকে, শরীর কাঁপছে বারবার। কাব্য একসময় থামলো। হঠাৎ কি মনে করে কাচুমাচু কণ্ঠে কুহুকে ডাকলো। কুহু। কুহু জবাব দিল চোখ বুজে রেখে। হ্যাঁ, কাব্য অপ্রস্তুত হয়ে বলল, তোর কি এই মান্থে মান্থলি সাইকেল মিস গেছে? কুহু সাথে সাথে চোখ খুলে কাব্যের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকালো। একের পর এক হিসাব মেলালো চোখে চোখ রেখে। কুহু কিছু বলল না। এরপর স্রেফ কাব্যের বুকের সাথে মিশে গেল। কাব্যের বুকে নাক ঘষতে কাব্য অনুভব করে কুহুর শরীর কাঁপছে থরথর করে। কাব্য আর ঘাটালো না, জবাব চাইলো না, শুধু দুহাতে শক্ত করে কুহুকে আঁকড়ে ধরে রাখলো শক্ত করে। কেন যেন কাব্যের নিজের চোখ দুটো টলমল করে উঠল তখন। মনের মধ্যে বয়ে গেল অজানা অশান্ত অস্থির কোনো উত্থাল ঝড়। সকাল সকাল চমৎকার একটা খবর পাওয়া হলো, কুহু আবারও মা হবে। এত দারুণ খবরটা শুনে সিদ্দিক মহলে সবার চোখে আনন্দ ঝলমল করছিল রীতিমতো। স্বামীমা তো সাথে সাথে ছাগল সৎকা মানলেন। কবিতা শুনে 1000 টাকা তাৎক্ষণিক মসজিদে দিয়ে দিলেন। বাকিদের অবস্থাও একই। সবাই যে যেভাবে পারছে কুহুর যত্নতির কথা ভাবছে। আনোয়ার তো বলেই দিলেন আগামী কয়েক মাস কুহু একতলা থেকে নামবেই না, ওপরেও উঠবে না। কবিতা সাদাতের দেখার হলে যেন ঘরে এসে দেখে যায় আগেরবার যে দুর্ঘটনা ঘটেছে সেটা যেন আরেকবার না হয়। আনোয়ার বিশেষভাবে শামীমাকে সেটা দেখতে বললেন। শামীমা নিজেও দিশেহারা। সাথে সাথে পায়েস ছড়ালেন চুলায়। মিষ্টি মুখ করবে সবাই এখন, ঘরের জিনিস দিয়ে করুক না হয়। কুহুটাও না হয় একটু খেলো, বাইরের জিনিস তো আর দেওয়া যাবে না এখন থেকে। সবাই কুহুকে নিয়ে যখন মাতামাতি করছে, পাশ থেকে কায়া গম্ভীর মুখে বসে আছে ঘরের এক কোণেতে। স্নিগ্ধ হয়তো সেটা দেখেছে। আশেপাশে সবাইকে দেখে একসময় চুপচাপ এগিয়ে এলো কায়ার কাছে। কায়ার গায়ে গুঁতো দিয়ে জানতে চাইল, কি ব্যাপার, এত খুশির দিনে কারোর মুখে এত আমাবস্যা কেন দেখা যাচ্ছে? কায়া স্নিগ্ধের দিকে তাকালো, ফুঁসে উঠে বলল, আমি বাচ্চা চাইলাম, আমাকে দিলেন না। কুহুকু বেবি হচ্ছে, আমার কি মনটা চায় না বেবি নিতে? স্নিগ্ধ আশ্চর্য হলো। ঘরের সবাইকে একবার দেখে নিয়ে পরপর কায়াকে সবার লক্ষ্যে টেনে নিয়ে গেল নিজের রুমে। দরজাটা আটকে কায়ার দিকে ফিরল, গম্ভীর স্বরে বলল, তুই ভেবে নিবি? হ্যাঁ, এই বয়স কত তোর?
তুই নিজেই তো বাচ্চা। কায়া ফুঁসে আমি আমি মোটেও বাচ্চা না, বয়স হয়েছে আমার। কতবার বললাম একটা বেবি নেই। আপনি এত ঘাড়তারা কেন স্নিগ্ধ? উঠে। স্নিগ্ধ চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে থাকে, পরপর গম্ভীর স্বরে বলল, বেবি নিব বলেছি তো, তোর অনার্সটা শেষ হোক, নিয়ে নেব তখন। কুহুপুর তো অনার্সও শেষ হলো না, ও নিল তো। কায়া এই কথা বলতে স্নিগ্ধের ইচ্ছে হলো নিজেরই চুলটা ছিঁড়তে। ও নিজেকে কোনো রকম শান্ত করে জবাব দিল, কারণ ভাই ভাবির পরিস্থিতি আলাদা। আমার যতদূর ধারণা, একবার বেবি নষ্ট হয়, ভাবির খুব ফোর্স করাতেই ভাইয়া এবার বেবিটা নিয়েছে। ওদের সিচুয়েশন এরকম, তোর আর আমার তো এটা না। তাহলে তোর আবার কিসের মন ভাঙা? সময় হলে এমনিই আসবে বেবি। স্নিগ্ধ কথাটা বলে শার্ট খোলার চেষ্টা করতেই কায়ার সাথে সাথে চোখ মুখ কুচকে বলল, এই এই শার্ট খুলছেন কেন এখন? বাইরে মানুষ আছে কিন্তু। নির্লজ্জ, এখন না। স্নিগ্ধ চূড়ান্ত হতাশ, শার্টের বোতাম থেকে হাত সরিয়ে কায়ার দিকে বাঁকা নজরে চেয়ে বলল, ঘামছি তাই খুলতেছি। তুই হাওড়ি হইয়া যাইতেছিস কেন? রাতে তো কাছে আসলেই চেঁচাস। তখন এসব ডার্টি মাইন্ড কই থাকে তোর? ফাজিল কোথাকার। কায়া লজ্জা পেয়ে গেল। এবার আগে আগে এসব ভেবে নিয়েছে, এতটা ডার্ক মাইন্ড ওর। ও কোনো রকমে সরি বলে স্নিগ্ধকে পাশ কাটিয়ে চলে যাবে, পাশ থেকে স্নিগ্ধ হাত চেপে আটকে দিল ওকে। পরপর কায়া কিছু বোঝার আগে কায়াকে টেনে এনে দরজার সাথে মিশিয়ে দিয়ে দুহাতে ওকে আটকে দিল। কায়া হঠাৎ করে এমনটা করায় সম্ভবত চমকে উঠেছে। কোনো রকমে স্নিগ্ধের দিকে চেয়ে কিছু বলবে, তার আগে স্নিগ্ধ কায়ার হাতটা নিয়ে শার্টের বোতামে রাখলো। লোভ হয় যে ফিসফিসালো, স্বামীর সামনে মাইন্ড ডার্টি হওয়া ভালো লক্ষণ। নাও আনবাটন মাই শার্ট ডার্লিং। কায়ার বুক কাঁপছে, অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চলছে। ও বাধা দিল না কেন যেন, চুপচাপ মাথা নিচু করে স্নিগ্ধের শার্টের সবগুলো বোতাম খুলে দিতে স্নিগ্ধ শার্ট ছুঁড়ে ফেললো পাশের মেঝেতে। কায়া স্নিগ্ধের ম্যানলি বডি শেপ দেখে শুকনো ঢোক গিলে একটা, পরপর চোখ দুটো টেনে সরিয়ে নিল লজ্জায়। স্নিগ্ধের সফট কণ্ঠ শোনা যায়, কায়া যান। কায়া জবাব দিতে পারে না, স্রেফ শ্বাস ফেলে মাটির দিকে চোখ রেখে স্নিগ্ধ কায়ার গালে হাতটা রাখলো আলতো করে। লো ভয়েসে শোনালো, দিনের বেলা তো হর্নি হলে দোষ নেই আই গেইস। বিবাহিতদের কিস করতে খুব সম্ভবত কেউ বাধা টাধা দিবে না, কি বলিস? কায়া কেঁপে উঠে কোনো রকমে বলতে চাইলো, এখন না। বাকিটা বলতে পারলো না। স্নিগ্ধ রীতিমতো হামলে পড়লো কায়ার মিষ্টিয়া ধরে। কায়া বেচারি আচমকা এমন হামলায় থরথরি কেঁপে দরজার সাথে মিশে যেতে স্নিগ্ধর কোমর টেনে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কায়ের সর্বাঙ্গ কাঁপছে, আবেশে বেচারি স্থানকাল ভুলে স্বামীর গলা জড়িয়ে ধরল দুহাতে। একসময় স্বামী স্নিগ্ধ ভুলে গেল আশপাশ। সেদিন সূর্য আকাশেই ছিল, অথচ দিনের বেলায় রাত নেমে এলো স্নিগ্ধের পুরুষ মনে। ও কায়াকে ছেড়ে অশান্ত অস্থির শ্বাস ফেলতে ফেলতে কায়াকে পাজা কোলে তুলে বিছানায় ছুঁড়ে ফেললো এক প্রকার। বাকিটাক্ষণ কায়ার গাইগুই আর একদমই শুনল নাই পাষণ্ড স্বামী। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে চোখ রাখো, চোখে চোখে কথা হোক যেতে পথে। আজ এইটুকু বলি, কায়ার নতুন কেনা সাউন্ড বক্স থেকে গুনগুন করে গানের গলা ভাসছে। সংসারে পা দেওয়ার পর কেটেছে কটা বছর। কাব্যকুহুর বাচ্চার সবে 4 বছরে পা দিয়েছে, হাঁটতে শিখেছে। তুত্তুর করে পুরোটা বাড়ি হেঁটে বেড়ায় ওদের ছোট বাচ্চাটা। নামও তার বেশ সুন্দর, কথা কথা আবার ভীষণ কথা বলতে পছন্দ করে। বাড়ির সবাইকে নাকানি চুবানি খাওয়া রীতিমতো কথা দিয়ে। আর কাব্যকুহু আদর করে ডাকে ওকে তুতুন। নাদুস নুদুস মেয়েটা আজকাল পুরোটা সিদ্দিক বাড়ির সবার প্রাণ। নানা নানু থেকে শুরু করে কারোর আদর পাওয়া বাকি নেই আর ওর। তাই মাঝে মধ্যে কুহু বড্ড রাগ দেখায়। ওর মতে এই বাদর বাচাল মেয়েটাকে আদর করে বাড়ির সবাই মাথায় উঠেছে, অথচ কুহুর এই রাগ কাব্য কেন কেউই পাত্তা অব্দি দিচ্ছে না। কুহু কাব্য আজ ঘুরতে বেরোবে। কুহু সুন্দর একটা জামদানি শাড়ি পরেছে, সফট পিঙ্ক রঙের। আয়নার সামনে রেডি হচ্ছে, মেকআপ বলতে কাজল আর লিপস্টিক দিবে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। পাশ থেকে কথা ওর ছোট ছোট গোলগাল, হাত দিয়ে লিপস্টিক টেনে এনে সেটার ক্যাপ খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে কখন থেকে। কুহু ভেবেছিল বাচ্চা মেয়ে ক্যাপ খুলতে টুলতে পারবে না, তবে মেয়ে তো কাব্যের দারুণ চালাক, ঠিক খুলে ফেললো এক সময়। ঠোঁটে বিশ্রী করে লেপটে লাগানোর পর কুহুকে ডাকে, ও আম্মু দেখো দেখো আমি মেকআপ করেছি, দেখো না গো। কুহু শাড়ির আঁচলে টান পড়তেই ও কাজল রেখে মেয়ের দিকে ফিরে তাকালো। মেয়ের ঠোঁটের অবস্থা তখন 12টা। কুহু চূড়ান্ত বিরক্ত হয়ে টান দিয়ে ওর থেকে লিপস্টিক নিয়ে রেখে দিয়ে চোখ পাকালো। তুতুন, মা মানা করেছিলাম না এইসব ধরতে, এত কেমিক্যাল থাকে এসবে, জানো? কেন ধরলে এগুলো? আর এইভাবে ঠোঁটে লাগিয়েছো, লেপটে গেছে না? কথা লেপটে গেছে শুনে বাচ্চা বাচ্চা পায়ে উকি দিয়ে উঁচিয়ে আয়না দেখার চেষ্টা করে। ও মা, লেপটে গেছে, আমাকে কি বাজে দেখাচ্ছে, ইস। কথা আয়নাতে নিজের মুখ দেখে ঠোঁট উল্টে ফেললো। ইয়াক, মুছে দাও না আম্মু, বাজে দেখাচ্ছে, ভূত।
কুহু মেয়ের ঠোঁট উল্টানো দেখে হেসে উঠল শব্দ করে, মেয়েকে টেনে এনে ফট করে কোলে তুলে ঠোঁটের উপর মিষ্টি একটা চুমু খেলো, আহ্লাদ দেখিয়ে বলল, না আম্মু, আমার মেয়েটাকে আদর আদর দেখাচ্ছে, মোটেও বিশ্রী দেখাচ্ছে না আমার আম্মুটাকে। দাও, আম্মু টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। কুহু টিস্যু এনে সুন্দর করে ঠোঁটের আশেপাশে মুছে দিল, পরে একটা লিপ গ্লস এনে কথার ঠোঁটে লাগিয়ে দিতে দিতে বলল, বাবা তোমাকে এতগুলো লিপ গ্লস এনে দিয়েছে না, বলো এগুলো না দিয়ে এইসব দিবে কেন? আর এগুলো লিপস্টিক দিবে না, সাজতে চাইলে লিপ গ্লস দিবে। আম্মু। কথা মায়ের ঘাড়ে মুখ ডুবিয়ে শাড়ির আঁচল খুঁচিয়ে খুঁচিয়ে জবাব দিল। আচ্ছা। গুড গার্ল, এখন নামো, আম্মু মেকআপ শেষ করি। কুহু বলতে এই কথা ভদ্র ও বাচ্চার মতো মায়ের কোল থেকে নেমে বিছানায় পা উঠিয়ে বসে পা নাড়িয়ে নাড়িয়ে হেসে বলল, আমি দেখি আম্মু, একটু ডিস্টার্ব করব না আমি। কুহু হাসলো। ওকে আম্মু, দেখো ধরবে না কিছু ওকে। আকে মাদার বাংলাদেশ। কথা থামস আপ দেখে ফোকলা দাঁতে হাসলো কুহু, অবাক বলল, এই ডাক কে শেখালো তোমায়? বাবা, বাবা বলেছে মাদার বাংলাদেশ, আর বাবা মিস্টার বাংলাদেশ। কথা বলে কুটকুট করে হেসে উঠে মুখে হাত চেপে ধরে কুহু হেসে ফেললো মেয়ের হাসি দেখে। কাব্য ওয়াশরুমে, কুহু কাজল চোখে দিতে দিতে এবার কাব্যকে ডাকলো। এই শেষ হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? কাব্য জবাব দিল না। খানিক পর দরজা খোলার আওয়াজ পেলে কুহু কাজলে পুরো মনোযোগ রেখে ইশারায় কথাকে দেখিয়ে বলল, মেয়েটাকে একটু দেখো তো, ওর দুধটা গরম আছে, কষ্ট করে একটু খাইয়ে দাও না প্লিজ। বলা বাহুল্য কুহুর আপনি ডাক অনেক আগে তুমিতে নেমে এসেছে, তার কারণ মেয়ে হওয়ার পর কুহুর মধ্যে পুরো আগাগোড়া গিন্নি ভাব এসেছে। রোজ বাসায় শাড়ি পরে মেয়েকে নিয়ে মেতে থাকে, রান্নাও করে, নিয়ম করে স্বামীকে সময় দিচ্ছে। বলতে গেলে এবার পুরো দস্তুর গৃহিণী হয়েছে। 6 বছর আগে সে বোকা ইম্যাচিউড কুহেলিকা সিদ্দিকি কুহু। এদিকে কুহুর প্রশ্নে কাব্য একটা উত্তর দিল না, বরং কুহুর সামনে দেয়ালে হেলান দিয়ে ডাকলো, ম্যাডামের সাজে শেষ হলে দেখ তো আমাকে কেমন দেখাচ্ছে। কথা এতক্ষণ হাঁ করে বাবাকে দেখছিল। তার তো বিছানা থেকে এক লাফে কাব্যের কাছে দৌড়ে এগিয়ে এলো। কাব্যের পায়ের কাছে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে কাব্যের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আশ্চর্য হয়ে চোখ ঝাপটে ঝাপটে বলল, বাবা, তুমি মায়ের ফোনের ওই ছবির মতো সেজেছো কেন? কাব্য মেয়েটাকে কোলে তুলে নিল। কুহু কথার কথা শুনে কেন যেন কাজলটা রেখে কাব্যের দিকে ফিরে তাকালো অন্যমনস্ক হয়ে। সাথে সাথে কুহু একদম স্থির হয়ে হাঁ করে কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্যকে পা থেকে মাথা অবধি দেখে ভ্রু বাঁকায় সাথে সাথে। কাব্য কুহুর এমন হতভম্ব চেহারা দেখে বাঁকা হাসে মেয়েকে কোলে নিয়ে ভ্রু উঁচিয়ে চোখ টিপলে কুহু অবাক হয়ে বলল, এটা ডেনিম জ্যাকেট, তোমাকে হঠাৎ এই ড্রেস আপ কেন? কাব্য মেয়েকে কোলে রেখে এগুলো কুহুর সামনে দাঁড়িয়ে মেয়েকে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিল। কুহু তখনও কাব্যের দিকেই তাকিয়ে আছে। কাব্য মডেলদের মতো ডেনিম জ্যাকেটটা টেনে টেনে কুহুকে দেখিয়ে বলল, চমকেছিস? এটা তোর চুরি করা সে ডেনিম জ্যাকেট বাই দ্য ওয়ে। কুহু তখনও আহাম্মক। পাশ থেকে কথা আবারও আশ্চর্য কণ্ঠে বলল, আম্মু, বাবার এমন একটা ছবি তোমার মোবাইলেও আছে না? বলো না আম্মু, দেখো বাবা আজ দাঁড়িয়ে ছবির মতো করেছে। বাবাকে দেখতে বা আজ ছোট বাবা লাগছে দেখতে। তিতলি কুটকুট করে হেসে উঠে কুহু লজ্জা পেয়ে গেল। এবার মিনমিন করে কাব্যকে বলল, পাগল একটা, বুড়ো বয়সে ভীমরতি, এই ড্রেস আপে আমাকে এখন পাগল করার কি ছিল? হ্যাঁ, কাব্য ভ্রু উচালো। মেয়ের অগোচরে কুহুর কোমরের পাশটায় চিমটি কাটতে কুহু ফুঁসে উঠে ওর দিকে তাকালো। কাব্য ওই চোখ পাকানোকে দুয়ানার পাত্তা না দিয়ে বরং ফিসফিস করে বলল, ভাবলাম মেয়ে হওয়ার পর হয়তো তোর আকর্ষণ কমেছে। আজকাল তো টাইম ফাইম দিস না আমাকে, তাই একটু মাথা ঘোরালাম ম্যাডামের। কাব্য কথাটা বলে কুহুর কানের কাছে এসে ফিসফিস করে। এবং আমি অত্যন্ত আশা রাখছি আজকে রাতে মেয়েটাকে আম্মুর ঘরে রেখে আসা হবে। কুহু লজ্জায় মাথা নামিয়ে হেসে উঠে নিঃশব্দে। কাব্য পরপর বলল, আপনার হাজব্যান্ড তার স্ত্রীর সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য ক্র্যাব করছে রীতিমতো। সো যদি একটু মেহেরবানি করতেন। কাব্য কথাটা বলে এগোতে কুহু ওকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কাব্য সরে গিয়ে হেসে উঠে মেয়েকে নিজের দিকে টেনে এনে কোলে তুলে নিল। কথা কাব্যের ডেনিম জ্যাকেটটা নেড়ে চেড়ে দেখছে শুধু। কুহুকে একসময় কথা চমকে উঠে বলল, আম্মু, তুমি কিন্তু আমার বাবাকে কমপ্লিমেন্ট করনি। কেন করনি? আমাকে তো সুন্দর জামা পরালে নাইস বলো, আদরে লাগছে বলো। আজ বাবাকে তো এত হ্যান্ডসাম লাগছে, কমপ্লিমেন্ট দাওনি কেন? ভেরি ব্যাড আম্মু। কুহু হা হয়ে মেয়ের পাকনামি শুনে কাব্য মেয়ের কথায় লাই দিয়ে বলল, ইয়া, দেখেছিস আমার মেয়ে একমাত্র বাপের দুঃখ বোঝে, বাকিরও তো বুড়ো বলে দিলে চোট দেয় আজকাল। কুহু চোখ পাকালো। মেয়ে পাশে আছে না, শুধু বেফাস কথা। কাব্য ভ্রু কুচকে তাকালো। পাশ থেকে কথা আবারও বলল, আম্মু বলো না, বলো না গো, ও আম্মু।
কুহু মেয়ের এমন নাছরবান্ধা আবদারে ছোট করে শ্বাস ফেলল। কাব্য মুখ লুকিয়ে হাসছে মেয়ের অগোচরে, নিজেও মেয়ের মতো আবদার করে সফট কণ্ঠে বলল। বলেন না তুতুনের আম্মু। কুহু হেসে ফেলল। পরপর কি যেন হলো, ধীরে কাব্যের দিকে এগুলো। কাব্যর কেন যেন শ্বাসটা আটকে আসে। ও অপলক স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে। কুহু এবার মেয়েকে এক হাতে ধরে মেয়ের গালে চুমু খেলো আস্তে করে। চুমুটা কাব্যের দিকে চেয়েই খেলো। কেন যেন কাব্যের মনে হলো কুহু চুমুটা যেন কাব্যের গালেই দিয়েছে। কুহু পরপর মেয়ের গালে চুমু খাওয়া অবস্থায় নিষ্পলক কাব্যের দিকে ওভাবে চেয়ে থেকে আস্তে করে বলল। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।